সাউন্ড ঠিক আছে কিনা? যারা আসছে একটু লাইভে ঢোকার কথা বলছি, লাইভে ঢোকার যারা লাইভে একটু ঢোকেন না, লাইভে বলছি সবাই লাইভে একটু আমরা একটু সবাই জানাবো যে সাউন্ড ঠিক আছে কিনা। সাউন্ড ঠিক আছে কিনা এবং আমাদেরকে ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা এবং দেখতে পাচ্ছ কিনা একটু কমেন্টসে জানাও। আমরা একটু সবাই সাউন্ড ঠিক আছে, সাউন্ড ঠিক আছে, সাউন্ড চেক করলাম। সাউন্ড সবকিছু ঠিকঠাক মতো থাকলে একটু কমেন্টসে জানাতে হবে যে সাউন্ড ঠিক আছে এবং আমাদেরকে ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ কিনা একটু জানাতে হবে। কমেন্টসে জানালে আমরা ইনশাআল্লাহ শুরু করবো আজকের ক্লাস। স্টার্ট করব। সাউন্ড ওকে, এভরিথিং ইজ সব ঠিক আছে, ধন্যবাদ। ওকে, শুরু করি তাহলে না? আচ্ছা, আসসালামু আলাইকুম। এইচএসসি 24-এর সবাইকে আজকে দ্বিতীয় লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসটা অনেক ফলপ্রসূ হবে আশা করি। আজকের ক্লাসে আমরা ইনশাল্লাহ আমরা গত ক্লাসে যেটা শিখিয়েছিলাম তোমাদেরকে নাম্বার সিস্টেমের 12টা কনভার্সনের অঙ্ক শিখিয়েছিলাম এবং তোমাদেরকে পরিপূরকের ধারণা দিয়েছিলাম। আজকে আমরা নাম্বার সিস্টেমের বাকি যত কিছু আছে আজকে কিন্তু আমরা ইনশাল্লাহ শেষ করব। তো এখানের মধ্যে তোমাদের আজকে ইনশাল্লাহ আমরা যেটা করানোর চেষ্টা করব যে তোমাদের এখান থেকে কোড করাবো, বাইনারি যোগ বিয়োগ করাবো, তারপরে এখান থেকে সৃজনশীলের যে প্র্যাকটিস গুলো সেগুলো তোমাদেরকে করাবো। আশা করি আজকের ক্লাসটা করার পর 3.1-এ তোমাদের সৃজনশীল রিলেটেড বা এই টাইপের কোনো কিছু তোমাদের সমস্যা থাকবে না। সো আজকে আমরা যেটা আলোচনা করব বিভিন্ন সংখ্যা পদ্ধতির যোগ, একদম বেসিক থেকে শুরু করব আমি। সংখ্যা পদ্ধতির যোগ যখন করব তখন তার আগে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ছোটবেলার যোগের নিয়মটা একটু আমরা দেখব। ছোটবেলার যোগের নিয়ম থেকে আমরা ইনশাল্লাহ তোমাদেরকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল মানে তোমাকে ছোটবেলার যোগের নিয়মটা একটু বোঝাই দিব। এক ঢিলে আমরা 3 পাখি মারবো, মানে আমি তোমাকে শুধুমাত্র ডেসিমালটা বোঝাই দিব, তুমি কি করবা বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল সবগুলোই পারবা। তো আমরা এখানে দেখতে পাচ্ছি, আমি একটু কলমটা নিয়ে নিচ্ছি। ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে একটা কোশ্চেন দেওয়া হয়েছে কি 5689 এবং কি 7989। তো এইটা তোমাদের ছোটবেলার যোগের মতো। আমরা ছোটবেলায় কি করতাম বলো? 9 আর 9 যোগ করলে হয় মানে 18 হইতো, 18 8 লিখতাম, হাতে হচ্ছে 1, সে একটা এখানে বসাইতাম, টোটালটা যোগ করে 17, 18 16 আর 1 17, 17 7 লিখতাম, তারপর হচ্ছে আবার হাতে 1 থাকতো সেটা এখানে লিখতাম, তারপর 9 আর 7 যোগ করলে 16 হবে সেটা আমরা যোগ করতাম, তারপরে হাতে যেটা থাকতো সেটা এখানে বসাতাম, 7 আর 6 যোগ করলে কত হয় বলো? 13 হয়। তো এভাবে করেই ছোটবেলায় করতাম। কিন্তু ছোটবেলার এই যে যোগের নিয়মটা আমরা শিখছি না, এই নিয়মটা আজকে একটু অন্যভাবে করব। তো যদি তুমি এটা বুঝতে পারো তাহলে তোমার বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল তিনটাই শেষ হয়ে যাবে আশা করি। দেখো, তুমি আগে আমাকে একটু বলো যে ছোটবেলা থেকে তুমি কি জানতা বলো তো? ছোটবেলা থেকে তুমি সাধারণত 0 থেকে 9 পর্যন্ত টোটাল এই 10টা সংখ্যা নিয়ে কিন্তু কাজ করতা। কয়টা সংখ্যা নিয়ে কাজ করতা? মানে আমরা বলতে পারি 0 থেকে 9 পর্যন্ত টোটাল এই যে 10টা ডিজিট যেটা আছে এই 10টা ডিজিট নিয়ে কাজ করতাম। তার মানে আমরা বলতে পারি যে আমরা ছোটবেলা থেকে 10 ভিত্তিক সংখ্যা নিয়ে কাজ করতাম। তাহলে এখানে তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তুমি যে প্রথম স্টেপটাকে তুমি আগে যোগ করবা,
যোগ করার পর তুমি দেখবা যে 9 আর 9 যোগ করলে কত হচ্ছে। দেখো 9 আর 9 যোগ করলে কিন্তু 18 হচ্ছে। সাধারণত দেখো তো 18 সংখ্যাটা কি 0 থেকে 9 এর মধ্যে আছে? তুমি মনে রাখবা এই জায়গাটার মধ্যে আমরা শুধুমাত্র সেই ডিজিট গুলোকেই বসাতে পারবো যেগুলো শুধুমাত্র 0 থেকে 9 এর মধ্যে থাকবে সেগুলো। 0 থেকে 9 এর বাইরে যদি চলে যায় তাহলে যোগফলটা তুমি খেয়াল করবা 0 থেকে 9 এর মধ্যে থাকলে আমরা এটাকে এখানে বসাবো, আর যদি বাইরে চলে যায় তখন তোমাকে যে কাজ করতে হবে, তুমি যে যোগফলটা পাবা সেই যোগফলটা থেকে তোমাকে যে কাজ করতে হবে সেটা হচ্ছে তুমি যে সংখ্যা পদ্ধতি করতেছো। আমরা তো জানি ছোটবেলা থেকে আমরা 10 ভিত্তিক সংখ্যা নিয়ে কাজ করতাম। এর জন্য এখান থেকে আমরা কি করব, এই বেসকে মাইনাস করব। তাহলে তুমি দেখো আমরা যে যোগফলটা পেলাম সেটা থেকে আমরা কাকে মাইনাস করছি, বেসকে মাইনাস করছি। বেস বলতে তার ছোটবেলা থেকে তুমি যেহেতু 10 ভিত্তিক সংখ্যা নিয়ে কাজ করতা, তার মানে এর জন্য আমরা 10কে মাইনাস করলাম। তার মানে বেসকে মাইনাস করলে কত হচ্ছে বলো, 8 হচ্ছে। সেই 8কে দেখো 0 থেকে 9 এর মধ্যে যেহেতু 8 সংখ্যাটা আছে সেটাই কিন্তু আমরা এখানে সুন্দর করে বসালাম। তাহলে তুমি একটু বুঝে নাও যে যেহেতু আমার এখানে 0 থেকে 9 এর মধ্যে 8 ছিল তাই আমরা এখানে সুন্দর করে বসাইছি। বাইরে চলে গেলে তুমি কি করবা, আবার সেম কাজ করতা। আমরা এখন প্রথমে 2 লাইনেরটা দেখি, তারপরে 3 লাইনেরটাও তোমাদেরকে করতে দিব, দেখি আশা করি তোমরা সবাই পারবা। এবার আসো তোমাকে দেখো এই স্টেপটার মধ্যে তুমি একটু খেয়াল করে দেখো, আমি যদি তোমাকে বলি এখানের মধ্যে তুমি বেসকে কয়বার যোগ করছো বলো তো। তুমি এই স্টেপটার মধ্যে দেখো বেসকে কিন্তু তুমি কয়বার মাইনাস করছো সেটা খেয়াল করবা। দেখো এইটা থেকে তুমি বেসকে কতবার মাইনাস করছো, একবার মাইনাস করছো। তার মানে তোমাকে মনে রাখতে হবে আমরা যে যোগফলটা পাবো সেই যোগফল থেকে বেসকে আমরা যতবার মাইনাস করব হাতে আমার তত থাকবে। আমি আবারও বলছি, আমরা যে যোগফলটা পাবো সেই যোগফলটা থেকে বেসকে যতবার মাইনাস করব হাতে আমার তত থাকবে। এখানে দেখো বেসকে আমরা কয়বার মাইনাস করছি বলো, একবার মাইনাস করছি, তার মানে হাতে আছে 1। সেই একটাকে সুন্দর করে আমরা উপরে বসাই দিব। এবার তুমি দেখো 8 আর 16 আর একে কত, 17। 17র আমরা দেখি 17 সংখ্যাটা কি এটার মধ্যে আছে, নাই। তার মানে তুমি কি করবা বলো, এই 17 থেকে কি করবা, আবারও -10 করবা। কেন? কারণ 17 সংখ্যাটা যেহেতু লেখা যায় না, এর জন্য আমরা যে কাজ করব 17 যেহেতু লেখা যাচ্ছে না এটা থেকে আবারও বেসকে মাইনাস করব। বেসকে মাইনাস করলে দেখো এখানে কত হচ্ছে বলো, 7। এই 7কে কিন্তু 0 থেকে 9 এর মধ্যে আছে বিধায় 7কে কিন্তু আমরা এখানে লিখতে পারবো। তার মানে 7কে সুন্দর করে আমরা লিখে দিলাম। এবার তুমি দেখো স্টেপের মধ্যে আবারও দেখো বেসকে কতবার মাইনাস করছো। তুমি এই স্টেপের মধ্যে বেসকে কিন্তু একবার মাইনাস করছো। তার মানে একবার মাইনাস করার কারণে তোমার হাতে আছে 1। সেই একটাকে তুমি সুন্দর করে আবার এখানে বসায় দাও। এবার তুমি দেখো 9 আর 6 যোগ করার পর আরো 1 যোগ করলে কত হয়, টোটাল সব মিলা হচ্ছে 16। তো 16 সংখ্যাটা কি তুমি লিখতে পারবা বলো, 16 সংখ্যাটা কি 0 থেকে 9 এর মধ্যে আছে, নাই। যেহেতু 0 থেকে 9 এর মধ্যে নাই তুমি কি করবা, এই 16 থেকে আবারও তুমি বেসকে বাদ দিবা। তো যখন তুমি এটাকে থেকে 10 বাদ দিবা তখন কত হচ্ছে বলো, 6 হচ্ছে। এই 6 সংখ্যাটাই কিন্তু তোমার 0 থেকে 9 এর মধ্যে আছে। তার মানে এই 6টাকে কিন্তু আমরা সুন্দর করে এখানে লিখে দিতে পারি। সেম একই নিয়মে তুমি দেখো এই স্টেপটার মধ্যে 10কে কয়বার মাইনাস করছো, একবার মাইনাস করছো। যেহেতু তুমি 10কে একবার মাইনাস করছো তার মানে হাতে থাকবে তোমার 1, সে একটাকে সুন্দর করে এখানে বসাই দিবা। এবার তুমি দেখো 7 আর 6 যোগ করলে কত হয়, তার 13 হবে। 13 কিন্তু তুমি এখানে লিখতে পারবা না। দেখো স্টেপটার মধ্যে শুধুমাত্র লিখতে পারবা 0 থেকে 9 পর্যন্ত থাকলে সেটা। যেহেতু 13 হচ্ছে, এই যে 13টাকে তুমি লেখার পর 13 থেকে আবার কি বেসকে বাদ দিবা, কারণ 13 সংখ্যাটা তো লিখতে পারবা না। তুমি বেস 10কে মাইনাস করলে কত হচ্ছে বলো, 3 হচ্ছে। এই 3টাকে কিন্তু লেখা যায়, কারণ 0 থেকে 9 এর মধ্যে যেগুলো আছে সেগুলোকে আমরা লিখতে পারবো, সুন্দর করে লিখলাম। এই 3টাকে আমরা লেখার পর এবার লাস্ট স্টেপের মধ্যে সবাই যেটা ভুল করে সেটা হচ্ছে এই স্টেপের মধ্যে তোমরা খেয়াল করবা বেসকে কয়বার মাইনাস করছো। সবাই এসে এই স্টেপটার মধ্যেই ভুল করে, যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 13 থেকে কত কাকে মাইনাস করছো, তুমি বেসকে একবার মাইনাস করছো না। তার মানে হাতে তোমার কত আছে বলো, 1 আছে। হাতে যেহেতু 1 আছে এটা কিন্তু তোমার দিতে হবে অবশ্যই। অনেকে এই স্টেপটা করতে ভুলে যায়, এখানে 1 দিতে ভুলে যায়, মানে হাতে যেটা থাকে সেই হাতের সংখ্যাটা দিতে ভুলে যায়। বুঝতে পেরেছি? তাহলে আশা করি তোমার এই যে ডেসিমাল সংখ্যা পদ্ধতির যোগ এটা তুমি বুঝতে পারছো। এটা বুঝতে পারলে তোমার বাইনারি শেষ, অক্টাল শেষ এবং হেক্সাডেসিমালও শেষ। তাহলে আমরা কি বললাম একটু বুঝাইয়া দিচ্ছি আবারও। তুমি কি করবা, নরমালি যোগ করবা, যোগ করে যোগফলটা দেখবা
0 থেকে 9, মানে যেহেতু আমরা ডেসিমাল সংখ্যা পদ্ধতি করতেছি, তাহলে 0 থেকে 9, ডেসিমাল সংখ্যা তো 0 থেকে 9 পর্যন্ত জানি। 0 থেকে 9 এর মধ্যে থাকলে কেবল এটা এখানে বসানো যাবে। যদি বাইরে চলে যায় যোগফলটা, 0 থেকে 9 এর বাইরে চলে যায়, তখন তুমি ওই যোগফলটা থেকে বেসকে মাইনাস করবা। মানে 10 ভিত্তিক করলে 10 কে বাদ, 2 ভিত্তিক করলে 2 কে বাদ, 8 ভিত্তিক করলে 8 কে বাদ, 16 ভিত্তিক করলে 16 কে বাদ দিবা। বোঝা গেছে বিষয়টা? তাহলে চলো, এই যে যে যোগটা করলাম, এই যোগটা পারলে আমাদের জন্য বাইনারি ব্যাপার না, অক্টাল ব্যাপার না, এবং হেক্সাডেসিমাল ব্যাপার না। এখন তাহলে চলো আমরা সেম নিয়মে আমরা এখন বাইনারিটা করব। তোমরা নিজেরাই পারবা, একদম সহজ। বাইনারি দুইটা সংখ্যা এখানে আমরা লিখছি। সংখ্যা দুইটা কি কি? মনে করো এখানে সংখ্যা বলছে হচ্ছে 1110, এবং এখানে একটা সংখ্যা দেখছি 1111। তাহলে আসো আমরা একটু লিখি 1110 1111, এটাকে আমাকে যোগ করতে হবে। সাধারণত দুই লাইনের যোগের সময় তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে, দুই লাইনের যোগের ক্ষেত্রে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করতে পারি। সাধারণত পরীক্ষার মধ্যে তোমার দুই লাইনের যোগই আসবে, টু লাইনস এডিশনে আসে। সেটা আসলে তুমি কি সূত্র অ্যাপ্লাই করবা? একটা সূত্র নরমালি একটু শিখে নাও। তুমি জাস্ট এখন একটু মনে রাখো, 0 প্লাস 0 মানে কি? 0। 0 প্লাস 1 মানে তুমি কি জানো? ছোটবেলা থেকে তুমি জানতা 1। এবার বলো তো 1 প্লাস 0 মানে কত বলা যায়? 1 বলা যায়। নাম্বার সিস্টেমের মধ্যে বাইনারি যোগের সময় তোমরা কি করছিলা? দুইটা একে যোগ করলে কত হয়? মনে রাখবা 10 হয়। শুধু একটু মনে রাখো, দুই লাইনেরটা শুধুমাত্র এটা মনে রাখবা, তাহলেই হয়ে যাবে। 3 লাইনের সময় এবার দেখো, তিনটা এক যোগ করলে কত হচ্ছে বলো? 11 হচ্ছে। তার মানে তুমি শুধুমাত্র এই দুইটা সূত্র মনে রাখো। কেন কিভাবে আসে আমরা একটু পর দেখবো। জাস্ট এতটুকু মনে রাখো, দুইটা একে যোগ করলে কত হয়? 10 হয়। তিনটা একে যোগ করলে কত হবে বলো? 11 হবে। তাহলে তুমি একটু মনে রাখলে এটা আমাদের শেষ। এবার বলো 0 আর 1 যোগ করো। 0 আর 1 যোগ করলে কত হয়? 1 হয়। 1 তো সুন্দর করে বসাই দিলাম। এবার তুমি বলো তো, 1 কে বসায় দেওয়ার পর এবার তুমি খেয়াল করে দেখো, এখানে কি কোনো হাতে কিছু আছে? নাই। এবার বলো দুইটা একে যোগ করলে কত হচ্ছে? 10 হচ্ছে। এখন 10 এর কত বসাবা? এখানে শূন্য বসাবা। হাতে কত বলো? 1। সে একটা সুন্দর করে এখানে বসাই দিবা, কোনো কিপটামি করবা না। পেন্সিল দিয়ে করে পরে মুছে দিবা। আবার দেখো এখানে কয়টা এক? তিনটা এক। তিনটা এক মানে কত বলো? 11। 11 এক বসাবা, কারণ এই যে আমরা বলছিলাম তিনটা এক মানে কত? 11। 11 এক বসালা, হাতে কত বলো? 1। সে একটা তুমি আবারও এখানে বসাও। আবারও দেখো কয়টা এক? তিনটা এক। তিনটা এক মানে কত বলো? 11। সুন্দর অ্যান্সার হয়ে গেছে। সেম নিয়মের অঙ্ক যদি তোমাকে এরকম কোনো অঙ্ক দিতাম 3 লাইনের, খেয়াল করে দেখো। মনে করো এরকম একটা অঙ্ক দিচ্ছি তোমাকে, তখনই তুমি আটকে যাবা। শুধু মনে রাখবা, এই যে দুইটা লাইনের যখন যোগ আসবে তখন তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করবা, তাহলে তোমার জন্য ইজি হবে, টাইমটা শর্ট লাগবে। কিন্তু যদি কখনো 3 লাইনের এরকম যোগ দেয়, তখন তুমি কি করবা? তখন ঝামেলায় পড়ে যাবা। দেখো কিভাবে, তিনটা একে যোগ করলে কত হয়? 11। 11 এক বসাইলাম সুন্দর করে, হাতে কত? 1। সে একটা এখানে বসাইলে কয়টা এক হচ্ছে? দেখো তো, 4টা এক হচ্ছে না? তো 4টা একের সূত্র কি তুমি শিখছো? শিখো না। তার মানে তুমি ঝামেলায় পড়ে যাবা না। এই ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য তুমি যে কাজ করবা, এই যে একটু আগে যে নিয়মটা শিখাইছি না, ওই নিয়মটা অ্যাপ্লাই করবা। তাহলে এখন তোমরা আমাকে বলো, আমরা এখন কি যোগ করতেছি? বাইনারি যোগ না? তাহলে বাইনারি সংখ্যার ডিজিট কোনটা কোনটা বলো? 0 এবং 1। তার মানে হচ্ছে এখানে যে তুমি যোগটা করবা, যোগফল দেখবা 0 এবং 1 এর মধ্যে আছে কিনা। কি দেখতে হবে? যোগফল 0 এবং 1 এর মধ্যে আছে কিনা। যোগফল যদি 0 এবং 1 এর মধ্যে থাকে তাহলেই কেবল এটা এখানে লিখতে পারবা। তার বাইরে যদি যোগফল চলে যায়, তখন তুমি ওটা থেকে কি করবা? বাইনারির বেসকে বাদ দিয়ে দিবা। সেম ভাবে আমরা যদি অক্টাল করি, অক্টালও সেম ভাবে পারবো। আগে আমরা বাইনারিটা শিখে নিই। তাহলে এখন তোমরা নরমালি একটু আগে আমরা যেটা শিখলাম, তিনটা একে যোগ করলে 11 এটা, এবং দুইটা একে যোগ করলে 10, এটা শুধুমাত্র দুই লাইনের যোগের ক্ষেত্রে তুমি অ্যাপ্লাই করবা। কিন্তু একাধিক লাইনের অ্যান্সার আসলে আমরা একটু আগের যে নিয়মটা শিখছি ডেসিমেল, ওইটা থেকে আমরা করব। চলো দেখি। এখন তুমি নরমালি চিন্তা করে দেখো, তিনটা এক যোগ করলে 11 বলবো না, আমরা বলবো হচ্ছে তিনটা এক যোগ করলে 3। ছোটবেলার নরমালি যোগ করবা। তিনটা এক যোগ করলে কত হচ্ছে? 3 হচ্ছে। এখন এই 3 সংখ্যাটা কি তুমি এখানে লিখতে পারবা বলো? তুমি এখানে শুধুমাত্র কোনটা কোনটা লিখতে পারবা? 0 এবং 1 ছাড়া আর কিচ্ছু লিখতে পারবা না। যেহেতু যোগফল বেরোচ্ছে 3, তাহলে 3 লেখা যাচ্ছে না। এই 3 থেকে এখন কি করবা? বাইনারি করতেছে, তার মানে বাইনারি বেসকে বাদ দিব। আমরা বলছিলাম যে যোগফলটা পাবো, যোগফল যদি 0 ও 1 এর মধ্যে থাকে তাহলে এটা এখানে লেখা যাবে, তার বাইরে চলে গেলে কি করতে হবে? আমাকে বেসকে বাদ দিতে হবে। তাহলে তুমি দেখো, এটা থেকে বেসকে বাদ দাও। 3 থেকে 2 কে বাদ দিলে কত হচ্ছে? 1 হচ্ছে। তার মানে তুমি দেখো 1 কে কি লেখা যায়? অবশ্যই লেখা যায়। 0 এবং 1 এর মধ্যে 1 কিন্তু আছে, তার মানে 1 কে লেখা যায়। 1 কে সুন্দর করে লিখে দিলাম।
এবার তুমি খেয়াল করে দেখো 1 কে সুন্দর করে লেখার পর এই স্টেপের মধ্যে তুমি 2 কে কয়বার মাইনাস করছো বলো তো? একবার মাইনাস করছো। তার মানে এই স্টেপের মধ্যে যেহেতু তুমি 2 কে একবার মাইনাস করছো, তার মানে তুমি যে কাজটা করতে হবে, যেহেতু তুমি 2 কে একবার মাইনাস করছো, হাতে তোমার 1 আছে। হাতে তোমার কত আছে বলো? 1 আছে। তাহলে তুমি যে কাজটা করবা সেই 1টাকে সুন্দর করে এখানে বসাই দিবা। এই স্টেপের মধ্যে তুমি এবার তাকাও, 1 2 3 4, 4টা 1, তাই না? 4টা 1 যোগ করলে কিন্তু 4 হচ্ছে। তুমি বলো তো 4 সংখ্যাটা কি লেখা যায়? নিশ্চয়ই না, কারণ 0 এবং 1 হলে লিখতে পারবো। তাহলে 4 তো লেখা যায় না, তাহলে 4 থেকে আবারও কি করব, আমরা বেসকে বাদ দিব। বাইনারি করতেছে তাই বাইনারি বেস 2 কে বাদ দিব। 2 কে বাদ দিলে কত হচ্ছে? 4 থেকে 2 কে বাদ দিলে কত হচ্ছে? 2। আচ্ছা তুমি বলো এই 2 কে কি লেখা যাবে বলো? শুধু 0 আর 1 বাদে আর কিচ্ছু লেখা যাবে না। 2 কে যেহেতু লেখা যাবে না, তাহলে এই যোগফলটা থেকেও কি করতে হবে? আমার বেসকে বাদ দিতে হবে। তাহলে তুমি বাইরের বেস জানো কত বলো? 2। তাহলে 2 কে মাইনাস করো। 2 কে মাইনাস করলে কত হচ্ছে বলো? 2 থেকে 2 কে মাইনাস করলে কিন্তু 0 হচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি 0 আর 1 বাদে আর কিচ্ছু লেখা যাবে না। যেহেতু 0 আছে তার মানে 0 কে তো লেখা যায়, লিখে দিলাম সুন্দর করে। এখন আসো, খুব মনোযোগ দাও। তুমি পরীক্ষার খাতাও এরকম রাফ করবা, কারণ আইসিটির জন্য তোমার অফুরন্ত সময় থাকবে। 5টা সৃজনশীলের জন্য তোমার মানে অনেকক্ষণ সময় থাকে। তার মানে তুমি রাফ করে করে যদি করো, টিচার যদি রাফটা দেখে তাহলে কিন্তু খুশি হবে, না স্টুডেন্টটা বুঝে বুঝে করছে। এই জন্য রাফ করবো, একটু সময় বেশি লাগলেও রাফ করবো, রিস্ক ফ্রি। যদি এগুলো সব ক্যালকুলেটরে করা যায়, ক্যালকুলেটর হ্যাক্সের ক্লাস যখন নিব তখন সবগুলো এগুলো শেখাই দিব তোমাদেরকে। তারপর আমরা যেহেতু এখন শিখতে হবে, এর জন্য আমরা শিখতেছি। এখন তুমি দেখো স্টেপের মধ্যে বেসকে কয়বার মাইনাস করছো দেখো তো? 2 বার মাইনাস করছো না? তাহলে হাতে তোমার কত আছে? 2। আমি বলছিলাম আমরা দেখব বেসকে কতবার মাইনাস করছি, যতবার মাইনাস করব হাতে আমার তত থাকবে। তো বেসকে তুমি কতবার মাইনাস করছো? 2 বার, তাহলে হাতে আছে 2, সুন্দর করে বসায় দাও। এবার দেখো এই স্টেপের মধ্যে 2 3 4 5। আচ্ছা 5 হচ্ছে, 5 কি লেখা যায় বলো? না। তখন তুমি কি করবা? এই 5 থেকে আবারও 2 কে মাইনাস করবা। তাহলে কত হচ্ছে বলো তো? 3 হচ্ছে না? তো 3 কি লেখা যাবে? 3 তো লেখা যাবে না। তো 3 থেকে আবার 2 কে মাইনাস করলে কত হয় বলো তো? 1 হয় না? 3 থেকে 2 কে মাইনাস করলে 1 হচ্ছে, সেই 1টাকে সুন্দর করে লিখে দিবা। এবার বলো তো এই স্টেপের মধ্যে আবারও তুমি 2 কে কয়বার মাইনাস করছো? 2 বার, তাই তো? তাহলে 2 কি এখানে আর কিছু আছে বলো? এখন 2 কি তুমি এখানে লিখতে পারবা? কারণ তুমি জানো 0 আর 1 বাদে আর কোনো কিছু লেখা যায় না। তাহলে 2 কে তো এখানে লিখতে পারবো না। তাহলে আরেকটা স্টেপ রাফ করতে হবে আমাকে। যেহেতু 2 কে লেখা যাচ্ছে না, এই 2 থেকে কি আমরা কি বেসকে বাদ দিব? তাহলে সুন্দর করে বেসকে বাদ দাও। তাহলে কত হচ্ছে বলো? 0। সেই 0টাকে কিউট করে লিখে দাও। এখানে কি অঙ্ক শেষ? না, সাবধান। তুমি দেখো এই স্টেপের মধ্যে তুমি কিন্তু বেসকে একবার মাইনাস করছো, তার মানে হাতে তোমার 1 আছে। কি বলছি বুঝছো? এর জন্য রাফ ছাড়া তুমি কখনোই করবা না। রাফ করলে তোমার জন্য একেবারে ইজি, জাস্ট দেখে দেখে বসাবা। তো দেখো স্টেপের মধ্যে বেসকে তুমি একবার মাইনাস করছো না, তার মানে হাতে 1 আছে, সেই একটা অবশ্যই তোমার বসাইতে হবে, না বসাইলে ভুল হবে। কি বলছে বোঝা গেছে? তা আশা করি তোমরা 3 লাইনের যোগ বুঝে ফেলছো। কি বলছি বুঝছো? এখন দেখো তোমাদের যদি একটু পেঁচাই দেই, যেমন তোমাদের এরকম কোশ্চেনও তো অনেক সময় আসে। 101 পয়েন্ট এরকম দিলাম, মনে করো 11, এটা 2 দিলাম, প্লাস দিলাম 11.11, এটা দিলাম মনে করো 2 লাইনের যোগই দিলাম আমি, জাস্ট বোঝানোর সুবিধার্থে, যাতে করে তোমরা এই টাইপের কোশ্চেন আসলেও ধরতে পারো। যেমন এখানে বেস দিলাম 2। এখন দুইটাই তো বাইনারি যোগ। যখন এই টাইপের যোগ আসবে তোমরা কি করবা? সুন্দর কিউট করে প্রথমে কোশ্চেনটা লিখবা 101.11। লেখার পর এটাকে তো আমরা বলছিলাম রেডিক্স বলে। এই রেডিক্স বিন্দুর বরাবর তুমি যখন এটা বসাবা কি করবা জানো? ঠিক একই বরাবর এই রেডিক্সটা আছে না, এই রেডিক্সটাকে তুমি সুন্দর করে রেডিক্সের বরাবর রেডিক্স বসাবা। রেডিক্সের বরাবর রেডিক্স বসানোর পর এটা যখন বসাবা তখন তুমি দেখবা পূর্ণাংশের সময় ডান দিক থেকে মানে এই দিক থেকে বসাবা। তার মানে এই যে রেডিক্সের পরে তুমি এই দিক থেকে বসাবা, তাহলে তোমার কখনোই ঝামেলা হবে না এবং ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। তাহলে এই দিক থেকে 1 আছে, তুমি সুন্দর করে বসায় দাও। এটা শর্ট আছে, শূন্য দিয়ে দাও, শেষ, পূর্ণাংশ শেষ। এবার দেখো এই পাশটা অবশ্যই রেডিক্সের পরে, যেহেতু এটা ভগ্নাংশ, তুমি এই দিক থেকে যাইতা না, পাওয়ারের নিয়ম আমরা দেখছি, তারপর ওই যে মানের নিয়ম, এগুলোর মধ্যে কিন্তু এভাবেই কাজ করছিলাম। তো সুন্দর করে এই পাশ থেকে বসাও। ঠিক আছে, তাহলে এই যে বসাই দিলাম। এখন তুমি বলো এখন যোগ করতে পারবো না? এই যোগটা করার সময় তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে নরমালি, যেমন 2 লাইনের যোগের সময় তো তোমাদের বলছি এই সূত্র অ্যাপ্লাই করতে, এই সূত্র অ্যাপ্লাই করবা। এখন 2 লাইন দেখ 3 লাইন দেখ, তোমার সাজানোর সিস্টেম যদি তুমি বুঝতে পারো তুমি পারবা। তো চলো এটা যদি আমরা করি 2 লাইনের যোগের সময়, আমরা তো যদিও 2 লাইনের যোগটা আমাদের এই নিয়মটা ফলো করলে হবে, কিন্তু সেই ক্ষেত্রে তোমার টাইমটা একটু বেশি লাগবে।
যাতে করে টাইমটা বাঁচে, এর জন্য আমরা একটু আগে এই নিয়মটা দেখছি। কিন্তু যোগ আসলে তুমি ওই নিয়মও করতে পারো, টাইম একটু বেশি লাগবে। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে আসো আমরা যদি এটা নরমালি করতাম ওই সূত্র অনুযায়ী, তাহলে দুইটা একে যোগ করলে কত হয়? 10 হয়। 10 শূন্য বসাও, হাতে কত বলো? 1 না? কিউট করে এখানে বসাবা। দেখো 3টা 1 মানে কত? 11। 11-র 1 বসতেছে, হাতে কত? 1 না? সেই একটাকে এটার উপর বসাই দিবা সুন্দর করে। জাস্ট এখানে কি হবে? রেডিক্স এর বরাবর জাস্ট রেডিক্সটা বসবে, আর কোনো পার্থক্য নাই। কি বলছো? বোঝা গেছে? তাহলে এবার দেখো তো, আবার 3টা 1 মানে কত? 11। 11-র 1 বসবে, হাতে কত? 1। সে একটা এখানে বসাও। দেখো 2টা একে কত হয়? 10। তাহলে আবার 10-এর শূন্য, হাতে হচ্ছে 1, আবার 2টা একে যোগ করলে 10 হয়। দিস ইজ অ্যান্সার। বুঝে গেছে? এখন 3 লাইন দেখ, 4 লাইন দেখ, 100 লাইন দিলেও তোমরা পারবা। কনসেপ্ট একই। কি বলছি? বোঝা গেছে? তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। সবাই আমাকে একটু জানাবা কমেন্টস করে যে তোমরা এটা বুঝতে পেরেছো কিনা, একটু কমেন্টস করে জানাও। তাহলে আমরা এটা যদি বুঝতে পারো, আমরা অক্টালে চলে যাব, এবং অক্টালে আমরা তোমাদের সাথে একটু খেলবো। দেখি অক্টালটা তোমরা বুঝতে পারবা কিনা সেটা। আচ্ছা তোমরা বলো আমাকে বাইনারিটা বুঝতে পারছো কিনা, একটু আমাকে কমেন্টস করে জানাও। দেখি বাইনারিটা ডান কিনা। ওকে, আশা করি হ্যাঁ বুঝতে পারছে। আচ্ছা ওকে, আশা করি তোমরা এটা ক্লিয়ারলি বুঝতে পারছো। যদি তোমাদের বাইনারিটা হয়ে যায়, বাইনারি পারলে তোমরা অক্টালও পারবা। চলো আমরা একটু এবার অক্টালে চলে যাই। অক্টাল সংখ্যার মধ্যে কি বলছি দেখো, সেম নিয়ম, কনসেপ্ট একই। তুমি খেয়াল করো, আমি কোশ্চেন বলছি কি বলো, 5 6 4 7। এখানে দিছি বলো 7 2 6 1। এটা কি আসতেছে? আচ্ছা সবাই একটু খেয়াল করে দেখো, এখন তুমি নরমালি যোগ করো, 7 আর 1 যোগ করো 8। তুমি খেয়াল করো তো, আমরা অক্টাল করতেছি না? অক্টাল সংখ্যা কত থেকে কত জানো? 0 থেকে 7 পর্যন্ত না? এর বাইরে চলে গেলে তুমি বেস, অক্টালের বেস 8 কে বাদ দিবা। তাহলে তুমি এবার বলো 7 আর 1 যোগ করলে কত হয়? 8 হয় না? 8 সংখ্যাটা কি তোমার 0 থেকে 7 এর মধ্যে আছে? সেম নিয়ম তুমি বলো, 8 সংখ্যাটা কি আছে? নাই। তার মানে তুমি এই 8 থেকে কতকে বাদ দিবা? 8 কে মাইনাস করবা। 8 থেকে 8 কে মাইনাস করলে কত হয়? 0 হয়। সেই 0 এখানে সুন্দর করে বসায় দাও। এবার তুমি দেখো এই স্টেপের মধ্যে 8 কে কয়বার মাইনাস করছো? একবার মাইনাস করছো। তার মানে যেহেতু তুমি 8 কে একবার মাইনাস করছো, তার মানে হাতে তোমার আছে কত? 1। সে একটা কিউট করে এখানে বসায় দাও। এবার বলো 6 আর 4 10 আর 1 11। 11 সংখ্যাটি কি এটার মধ্যে আছে? নাই। তার মানে তুমি 11 থেকে আবারও কতকে বাদ দিবা? বলো 8 কে বাদ দিবা। 8 9 10 11 3 হচ্ছে। 3টাকে তুমি এখানে লেখো। দেখো 0 থেকে 7 এর মধ্যে কিন্তু 3 সংখ্যাটা আছে। সুন্দর করে কিউট করে এখানে বসাই দিবা। এবার তুমি দেখো এই স্টেপের মধ্যে আবারও তুমি 8 কে কয়বার মাইনাস করছো? একবার মাইনাস করছো। তার মানে হাতে তোমার 1 আছে, সে একটা এখানে আবার বসাও। বুঝে গেছে? তাহলে তুমি দেখো 6 7 8 9। আচ্ছা 9 সংখ্যাটি কি এর মধ্যে আছে? নিশ্চয়ই নাই। তার মানে 9 থেকে আবার কতকে মাইনাস করবা? 8 কে মাইনাস করবা। কত হচ্ছে বলো? 1 হচ্ছে। সে একটাকে সুন্দর করে বসাও। এবার দেখো 8 কে তুমি আবারও বলো কয়বার মাইনাস করছো? একবার। সে একটাকে সুন্দর করে এখানে বসাও। দেখো 7 আর 6 8 9 10 11 12 13। 13 সংখ্যাটাকে কি লেখা যাবে বলো? 13 সংখ্যাটাকে কিন্তু লেখা যাবে না, কারণ 13 বেরোইছে, এই 13 থেকে আমরা কি করব? 8 কে মাইনাস করব, যেহেতু অক্টাল করতেছি। অক্টালের বেস 8 মাইনাস করব 8 9 10 11 12 13। 5 হচ্ছে, সুন্দর করে এখানে 5 বসাও। অঙ্ক কি শেষ? অঙ্ক শেষ না, সাবধান। এখানে দেখো 8 কে তুমি কয়বার মাইনাস করছো? একবার মাইনাস করছো। তার মানে হাতে তোমার 1 আছে, সে একটা সুন্দর করে এখানে বসাই দিবা। অঙ্ক শেষ। আমি বলছি না একটা করাবো অটোমেটিক তোমরা 3টা পারবা। এখন বলো 2 লাইন দিছি, 3 লাইন দিলেও সেম। আমি ছোট্ট একটা 3 লাইনের অঙ্ক দিই, দেখি তোমরা পারো কিনা, বা তোমরা দেখি আমি একটু করাই দিই যদিও তোমাদেরকে। মনে করো আমি এরকম দিলাম 3 লাইনের যোগ, নিয়ম তো সেম, সিস্টেম তো একই। তাহলে তোমরা এটাও পারবা না? তাহলে তুমি দেখো নরমালি তুমি 7 আর 6 যোগ করো, 8 9 10 11 12 13 আর একে 14। 14 সংখ্যাটা কি লেখা যায়? যায় না। তা 14 থেকে 8 কে বাদ দিলে কত হয়? 8 9 10 11 12 13 14 6 হয়। তাহলে 6 সুন্দর করে এখানে বসাও। এবার বলো 8 কে কয়বার মাইনাস করছো? একবার মাইনাস করছো, হাতে আছে 1, সুন্দর করে এখানে বসাও। এবার দেখো 7 8 9 10 15। তাহলে 15 সংখ্যাটা কি এখানে আছে? নাই। 15 সংখ্যা থেকে আবার 8 বাদ দাও, কত হয় বলো? 7। সেই 7 কে এখানে বসাও। এবার বলো হাতে কত আছে? 1। কেমনে বুঝছি? এই যে 8 কে একবার মাইনাস করছো, সুন্দর করে বসাই দিবা, শেষ অঙ্ক। 2 লাইন 3 লাইন 4 লাইন 5 লাইন সিস্টেম একই।
যদি তুমি দেখো, যদি তোমাকে একটু আগের মতো করালাম, যদি তুমি দেখো এখানে 8 কে আবার মাইনাস করতে হয়েছে, যদি বড় হয় তাহলে আবার মাইনাস করতে, সেম নিয়মই তোমায় করতে, দেখবা যে বেসকে তুমি কয়বার বাদ বাদ দিছো এটা খেয়াল করলেই হয়ে যাবে। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে আশা করি তোমরা অক্টালও বুঝতে পেরেছো। অক্টাল যদি বুঝতে পারি, আমাদের হেক্সাডেসিমালও শেষ। চলো হেক্সাডেসিমালটা আমরা একটু দেখি। যদি তোমাকে হেক্সাডেসিমাল বলে, তাহলে হেক্সাডেসিমাল হচ্ছে এখানে কত, BFC3, আর এখানে আছে কি বলো, AB8D। এই যোগটা করবো এখন আমরা, সেম ভাবে আমরা করব। চলো দেখি। তুমি মনে রাখবা, এখানে যেহেতু আমরা নরমালি হেক্সাডেসিমালের মধ্যে আমরা কি করতাম, খেয়াল করে দেখো। হেক্সাডেসিমালের মধ্যে তুমি এর মান কত জানতা বলো তো? 10 জানতা। আমি বলছিলাম পরীক্ষার হলে বন্ধু বা বান্ধবীরা কত বলবে? 11 বলবে, বিশ্বাস করবা না। বি মানে তুমি কত জানো বলো? বি মানে 11 জানো। সি মানে কত জানো বলো? 12। ডি মানে কত জানো তুমি? 13। ই মানে কত জানো বলো? 14। এফ মানে কত জানো বলো? 15। এখন তুমি যে কাজটা করবা, হেক্সাডেসিমাল যেহেতু করতেছি, হেক্সাডেসিমাল মনে রাখবা 0 থেকে এফ পর্যন্ত তো লিখতে পারতাম। 0 থেকে এফ, তাই না? এফ, তাহলে 0 থেকে আলটিমেটলি তুমি এফ এর মান কত জানতা? 15 না? তাহলে আলটিমেটলি তুমি 0 থেকে যোগফলটা 15 এর মধ্যে আছে কিনা এটা খেয়াল করবা। যোগফল যদি 15 এর মধ্যে থাকে তাহলে সেটা এখানে লিখতে পারবা। তার বাইরে চলে গেলে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে ওই যে সেম নিয়মে তুমি বেসকে বাদ দিবা। চলো আমরা একটু দেখি। ডি মানে কত দেখো তো? ডি মানে হচ্ছে 13। সুন্দর করে লিখলাম। 13 আর 3 কত বলো? 13, 14, 15, 16। আচ্ছা 16 সংখ্যাটা কি এটার মধ্যে আছে বলো তো? 16 সংখ্যাটা যেহেতু নাই, তাহলে তুমি কি করবা? এটা থেকে তুমি বেসকে বাদ দিবা, কারণ হেক্সাডেসিমালে বেস জানি আমরা 16। তাহলে 16 বাদ দিলাম। এবার বলো 16 থেকে 16 কে বাদ দিলে কত হয়? আন্ডা। সুন্দর করে আন্ডা বসায় দাও। এবার তুমি বলো এখানে 16 কে কয়বার মাইনাস করছো? একবার মাইনাস করছো, তাহলে হাতে আছে 1 বসাও। এবার বলো সি মানে কত বলো তো? সি মানে হচ্ছে 12, তাই না? এই যে দেখো সি মানে কত? 12। তাহলে দেখো 12 আর 8 কত হয়? 20, আর 1 কত বলো? 21, তাই না? তাহলে 21 থেকে তুমি আবার কতকে বাদ দিবা বলো? 16 কে বাদ দিবা। তাহলে কত হয়? 16, 17, 18, 19, 20, 21, 5 হয়। তুমি সুন্দর করে 5 কে বসায় দাও এখানে। কাহিনী কি ক্লিয়ার না ভেজাল আছে? এবার তুমি বলো এই 16 কে কয়বার মাইনাস করছো? একবার মাইনাস করছো, সে একটাকে এখানে বসাও। এবার তুমি বলো বি মানে কত বলো? বি মানে হচ্ছে 11, এফ মানে কত? 15, আর 1 16। আচ্ছা টোটাল কত হচ্ছে দেখি আমরা। চলো আমরা এখানে বলছি 11 প্লাস হচ্ছে 15 প্লাস 1, দেখো 27 হচ্ছে। এই 27 সংখ্যাটা কি লেখা যাবে বলো? 27 থেকে আমরা 16 কে মাইনাস করব। 27 থেকে 16 কে মাইনাস করলে দেখো 16 কে মাইনাস করলে থাকবে হচ্ছে 11। এবার একটু খেয়াল করে দেখো, এই স্টেপটার মধ্যেই তোমার বোঝার বিষয়। এই যে যে 11 বের হইছে, এখানে কি তুমি 11 লিখবা? মনে রাখবা হেক্সাডেসিমালে যখন 10 অথবা 10 এর থেকে বেশি আসবে তখন 10 মানে তুমি লিখবা এ, 11 আসলে তুমি লিখবা বি, 12 আসলে সি, 13 আসলে ডি, এরকম করে তোমার হবে। তাহলে এখানে 11 পাইছো, এখানে কি 11 লিখবা না 11 পরিবর্তে বি লিখবা? অবশ্যই তুমি বি লিখবা। বুঝতে পারছি ব্যাপারটা? তাহলে এখান থেকে তুমি এবার দেখো আবারও 16 কে তুমি কয়বার মাইনাস করছো? একবার মাইনাস করছো, তাহলে সেখানে হাতে আছে 1 সুন্দর করে বসাও। এ মানে 10, বি মানে কত? 11, তারপরে 10 আর 12, তাই না? 11 আর 1 12 হয়, তাহলে 10 আর 12 কত হয় বলো? 22 থেকে 16 কে মাইনাস করো, তাহলে দেখো কত হয়? 22 থেকে 16 কে মাইনাস করো, দেখো 6 হয়। সুন্দর করে 6 কে এখানে বসায় দাও। এবার বলো 16 কে তুমি কয়বার মাইনাস করছো? 16 কে তুমি কয়বার মাইনাস করছো? একবার মাইনাস করছো, সেই একটা অবশ্যই এখানে বসায় দিতে হবে। কাহিনী কি ক্লিয়ার না ভেজাল আছে বলো? আমরা কিন্তু একটা করাইছি, তোমরা কয়টা পারছো বলো? 3টা পারছো। বুঝে গেছে? ওকে, যদি এগুলা সব ক্যালকুলেটরে করা যায়, আমরা এগুলো শেখাবো পরবর্তীতে ইনশাআল্লাহ। আশা করি তোমরা বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল সবগুলো তোমাদের ক্লিয়ার। তাহলে এবার একটু খেয়াল করে দেখো, আমরা যদি বিভিন্ন সংখ্যা পদ্ধতি যোগের পরে আমরা যদি বিয়োগ দেই, তাহলে বিয়োগের একটু খেয়াল করে দেখো। আচ্ছা একই নিয়মে আমরা তোমাদেরকে একটু বিয়োগটা শেখাবো। আমরা ছোটবেলার বিয়োগটা করব। ছোটবেলার বিয়োগ করলে ইনশাআল্লাহ তোমরা সেম নিয়মে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল সবগুলোই তোমরা পারবা। একটু খেয়াল করে দেখো, এখানে আমি দিচ্ছি কি বলো? 5 6 8 9, নিচে হচ্ছে কি 9 8 9। এটা তো সহজ বিয়োগ হয়ে গেল আর কি। আচ্ছা দেখি, তারপরও সমস্যা নাই। 9 থেকে 9 কে মাইনাস করলে তো 0, 8 থেকে 8 কে একটু অন্য ডিজিট দিলে ভালো হতো। আচ্ছা দিচ্ছি, সমস্যা নাই। 8 থেকে 8 কে মাইনাস করলে 0, যেহেতু বিয়োগ করতেছি। এবার এখানের মধ্যেই তো খেলাটা, তাই না?
যখন তুমি দেখতা বিয়োগের সময় উপরে ছোট সংখ্যা, তখন এটার আগে মনে মনে এক ধরে নিতা না? তারপরে গুনতা 9 আছে কত হইলে 16 হবে, 10 11 12 13 14 15 16, তারপরে সুন্দর করে সেটা এখানে বসাইতা, হাতে আছে 1, সে একটা কোথায় বসাইতা? নিচে বসাইতা। তাহলে 1 আছে কত হইলে 5, অথবা 5 থেকে 1 বাদ দিতা, তাই না? তাহলে এখানে কত হচ্ছে? 4 হচ্ছে। এভাবেই তো করতা। কিন্তু প্রকৃত নিয়ম এটা না। এখন যেটা দেখাবো সেটাই হচ্ছে আসল নিয়মটা। তুমি এটা বুঝতে পারলে তোমার বাইনারি শেষ, অক্টাল শেষ, হেক্সা শেষ। বুঝে গেছে? তাহলে চলো আমরা একটু দেখি। তুমি আমাকে আবার বলো তো, ডেসিমাল সংখ্যা, তার মানে ছোটবেলা থেকে তুমি 0 থেকে 9 পর্যন্ত টোটালি 10টা ডিজিট নিয়ে কাজ করতে না? সেম নিয়ম। তাহলে এখন তুমি যে কাজটা করবা, তুমি বিয়োগের সময় খেয়াল করবা উপরে ছোট সংখ্যা আছে কিনা। কি খেয়াল করবা? উপরে ছোট সংখ্যা আছে কিনা দেখবা। উপরে যদি ছোট সংখ্যা থাকে, তাহলে তুমি যে কাজ করবা, উপরেরটার সাথে আমরা এখানে আগে 1 যুক্ত করা যায়, এটার সাথে বেস যুক্ত করা একই কথা। আমরা দেখি করি। তো যেমন 9 থেকে 9 কে বাদ দিলে তো 0 হচ্ছে, এটা কোনো ঝামেলা নাই। 8 থেকে 8 কে মাইনাস করলে 0 হচ্ছে, এটাতে কোনো ঝামেলা নাই। ঝামেলা হচ্ছে এটাতে। তুমি বলো তো, এখানে কি উপরে ছোট সংখ্যা না? তো ছোট সংখ্যা হলে উপরে এটার আগে 1 যুক্ত করা যায়, আর এই 6 এর সাথে 10 কে যোগ করা একই কথা না? বলো তো। আলটিমেটলি আমরা 1 যুক্ত করতাম না, আলটিমেটলি কিন্তু আমরা 10 কেই যোগ করতাম। 10 আর 6 যোগ করলে 16 হয়। 16 থেকে 9 কে বাদ দিলে কত হচ্ছে তোমার? সেই 7 হচ্ছে, সেইটা তুমি লিখতা। তার মানে তুমি খেয়াল রাখবা যে তুমি কখন আমরা উপরেরটার সাথে বেসকে যোগ করব। তার মানে তুমি ছোটবেলা থেকে এই যে 10 ভিত্তিক সংখ্যা নিয়ে কাজ করতা বিদায় তুমি 10 কে যোগ করছো। তার মানে তুমি কি মনে রাখবা? তুমি বেসকে যোগ করতা। কখন? যখন উপরে ছোট সংখ্যা থাকতো। মনে রাখবা। এটা অনেকে ওই যে বিয়োগ টিয়োগ ভাগ টাগ অমনি অনেক কিছু করা দরকার নেই। তুমি এই নিয়ম করবা, সবচেয়ে সহজ নিয়ম। তাহলে তুমি দেখো বেসকে তুমি কতবার যোগ করছো এটা এবার খেয়াল করবা। যেহেতু আমরা ছোটবেলা থেকে ডেসিমাল করতাম, এর জন্য আমরা 10 কে যোগ করছি। এখন তুমি বলো 10 কে তুমি কয়বার যোগ করছো? একবার না? তার মানে তোমার হাতে আছে 1, সেই একটা তুমি নিচে দিছো। এবার দেখো 5 থেকে 1 বাদ দিলে তোমার 4 হচ্ছে। বুঝে গেছে? তাহলে এখানে বিয়োগের কনসেপ্টটা একটু মনোযোগ দিতে হবে, কারণ এটার মধ্যে ঝামেলা লাগবে। এটার মধ্যে তুমি খেয়াল করবা উপরে ছোট সংখ্যা আছে কিনা। যে আফিফ স্যার বলছে সবগুলোর সাথে বেস যোগ করতে, তাইলে সবগুলোর সাথে যোগ করব, এমনটা না। তোমাকে দেখতে হবে উপরে ছোট সংখ্যা আছে কিনা। উপরে ছোট সংখ্যা থাকলেই তখন বেসকে যোগ করতে হবে। বেসকে যোগ করার পর যে যোগফলটা পাবো, সেটা থেকে তুমি নিচেরটাকে মাইনাস করে তারপরে তুমি ফলাফলটাকে এখানে লিখবা। এবার তুমি দেখবা যে বেসকে তুমি কয়বার যোগ করছো, একবার যোগ করছো বা দুইবার যোগ করছো। সাধারণত আমরা একবারই যোগ করি, তাহলে বেসকে একবার যোগ করলে 1 হাতে থাকবে, সে হাতে থাকা সংখ্যাটাকে কিন্তু আমরা নিচে দেই, তারপরে আমরা সেম নিয়মে করব। ক্লিয়ার? তো আশা করি তোমরা ডেসিমাল যে যোগটা, ছোটবেলার যে যোগটা, সেটা কিন্তু এখন নতুন নিয়মে শিখে নিলা। তো এই নিয়ম করছো মানে তোমার বাইনারি শেষ, অক্টাল শেষ, হেক্সা শেষ। এখন তোমরা নিজেরা বলবা, আমার সাথে সাথে তোমরা একটু দেখো। 1110, ঠিক আছে? তাহলে এখানে দিলাম কি বলো? 1111, বিয়োগ করতেছি এখন। খেয়াল করে দেখো তো, প্রথম স্টেপের দিকে তাকাও, উপরে আছে 0। আচ্ছা 0 কি ছোট সংখ্যা না? তো ছোট সংখ্যা হলে উপরেটার সাথে কাকে যোগ করব? বেসকে যোগ করব। আচ্ছা তুমি বাইনারি বেস কত জানো বলো? 2 না? তাহলে এই 0 এর সাথে তুমি কতকে যোগ করবা বলো? 2 কে যোগ করবা। 2 আর 0 যোগ করলে 2, 2 থেকে 1 কে বাদ দিলে কত হয়? 1, বসাও। এবার বলো তুমি 2 কে কয়বার যোগ করছো? একবার যোগ করছো। যেহেতু তুমি 2 কে একবার যোগ করছো, তার মানে তুমি এবার বলো নিচেটার সাথে 1 আর 1 যোগ করে দিবা। নিচেটার সাথে তো যোগ হয়, তাই না? তাহলে 1 আর 1 যোগ করলে কত হয়? 2 হয়। তাহলে তুমি নিচেরটাকে 2 বানায় দাও। তুমি পেন্সিল দিয়ে করে পরে মুছে দিবা। নিচে কিন্তু এখন পাইছি 2, উপরে পাইছি কত বলো? 1। তাহলে উপরে কি ছোট সংখ্যা পাইছো না বড় সংখ্যা পাইছো? উপরে কিন্তু আবারও ছোট সংখ্যা পাইছো। যেহেতু তুমি ছোট সংখ্যা পাইছো, তার মানে তুমি কি করবা? উপরেরটার সাথে আবারও বেসকে যোগ করবা। এবার বলো 2 আর 1 কত? 3। 3 থেকে 2 কে বাদ দিলে কত হয় বলো? 1 না? সে 1 সুন্দর করে বসাও এখানে। এবার বলো তো এই স্টেপের মধ্যে আবারও তুমি 2 কে কয়বার যোগ করছো? একবার যোগ করছো। যেহেতু তুমি 2 কে একবার যোগ করছো মানে বেসকে একবার যোগ করছো, তার মানে তোমার হাতে আছে 1। সে একটাকে সুন্দর করে তুমি নিচেরটার সাথে আবারও তুমি কি করবা? যোগ করে দাও। 1 আর 1 যোগ করলে আমরা জানি 2। 2 সুন্দর করে বসাও। এবার দেখো উপরে আবার ছোট সংখ্যা না বড় সংখ্যা? উপরে কিন্তু আবারও তোমার ছোট সংখ্যা, তাহলে এটার সাথে তুমি আবারও কত যোগ করবা? 2 যোগ করবা। তো 2 আর 1 3 থেকে 2 কে বাদ দিলে কত হয়? 1 হয়। কিউট করে বসায় দাও। এবার তুমি দেখো এই স্টেপের মধ্যে আবারও তুমি 2 কে কয়বার যোগ করছো? একবার যোগ করছো। তার মানে হাতে আছে কত বলো? 1। সে 1 নিচেটার সাথে আবার যোগ করব না?
তাহলে আবার যোগ করি, চলো আবার যোগ করি। দেখো 1 আর 1 যোগ করলে কত হচ্ছে? 2 হচ্ছে। তো নিচে আবার 2 বানাইলাম, উপরে কত আছে বলো? 1। তাহলে উপরে ছোট সংখ্যা না বড় সংখ্যা? অবশ্যই ছোট সংখ্যা। তাহলে এটার সাথে আবারও তুমি কত যোগ করবা? 2 যোগ করবা। তো 2 আর 1 3 থেকে 2 কে বাদ দিলে কত হচ্ছে? 1 হচ্ছে। অঙ্ক কি শেষ? সাবধান। দেখো তো এই স্টেপের মধ্যে তুমি 2 কে কয়বার যোগ করছিলা? একবার যোগ করছো না? তার মানে যেহেতু তুমি বেস কে একবার যোগ করছো, তার মানে হাতে তো তোমার 1 আছে, সে একটা অবশ্যই বসায় দিতে হবে। এবং এই জায়গাটাই সবাই ভুল করে। যখন আমরা বিয়োগ করবো একটু ঠান্ডা মাথায় করবো, তাহলেই হয়ে যাবে আশা করি। কাহিনী কি বুঝতে পারছো? তাহলে আশা করি তোমরা বাইনারি বিয়োগ একদম সহজ এই জিনিসগুলো। ঠিক আছে? তাহলে বাইনারি বিয়োগ বুঝে তোমার অক্টাল বিয়োগও শেষ। তুমি খেয়াল করো, এখন অক্টাল বিয়োগ তুমি নিজে পারবা। তাহলে দেখো সেম নিয়ম আমরা করব। দেখো খেয়াল করো, 5 6 4 7, এটা থেকে মাইনাস করতে বলছে 6 2 7 2 6 1, আমরা মাইনাস করব। চলো সেম নিয়ম। এবার বলো তুমি অক্টালের বেস কত? 8 না? তাহলে উপরে যদি ছোট সংখ্যা থাকে তাহলে কি করবা? 8 কে যোগ করবা, মানে বেস 8 কে যোগ করবো আমরা। এখন আসো, উপরে কি ছোট সংখ্যা না বড় সংখ্যা? উপরে কিন্তু এখন বড় সংখ্যা, তার মানে এটার সাথে 8 যোগ করব না। সাবধান, সবসময় খেয়াল করবা উপরে ছোট সংখ্যা আছে কিনা। এখন দেখো উপরে আমরা কি বড় সংখ্যা দিছি না? তা 7 থেকে 1 বাদ দিলে কত হয়? 6 হয়। এটা তো আমরা বসাইতেই পারি, বসাই দিলাম। এবার তুমি আমাকে বলো, এখন কি হাতে কোনো কিছু আছে? তুমি কি বেসকে যোগ করছো? হাতে কিছু আছে? নাই। তার মানে তুমি এখন কি করবা? কোনো কিছু নাই যেহেতু, ওকে ফাইন। এবার পরের স্টেপের দিকে তাকাও। আবার বলো উপরে ছোট সংখ্যা না বড় সংখ্যা? যেহেতু উপরে আবার ছোট সংখ্যা আছে, তাহলে এইটার সাথে তুমি এখন কতকে যোগ করবা? 8 যোগ করবা। 8 আর 4 যোগ করে তারপরে 6 কে মাইনাস করো। 8 আর 4 12, 12 থেকে 6 কে মাইনাস করলে কত হয়? 6 তো হচ্ছে তোমার, তাই না? এখন বলো তো এই স্টেপের মধ্যে তুমি 8 কে কয়বার যোগ করছো? একবার যোগ করছো। তার মানে হাতে কত আছে? 1 আছে, সেই একটা নিচেটার সাথে যোগ করে দাও। 2 এর 1 3। এখন বলো উপরে ছোট সংখ্যা না বড় সংখ্যা? এই যে সাবধান, উপরে কিন্তু এখন দেখো বড় সংখ্যা। তাহলে এটার সাথে কি আবার 8 যোগ করব? না। তাহলে এই 6 থেকে 3 কে মাইনাস করলে কত হয়? 3ই তো হচ্ছে। বসায় দাও। একটু ঠান্ডা মাথায় করতে হবে বলছি। তাহলে তুমি দেখো এখানে কি তুমি আবার 8 কে যোগ করছো? করো নাই। তার মানে হাতে কিছু আছে? নাই। এবার দেখো উপরে, এবার স্টেপেরটার দিকে তাকাও। আবার দেখো উপরে ছোট সংখ্যা না বড় সংখ্যা? উপরে কিন্তু আবার ছোট সংখ্যা আছে, তার মানে এইটার সাথে তুমি আবার 8 কে যোগ করবা। যেহেতু অক্টাল করতেছি, তাহলে 8 আর 5 কত? 13। 13 থেকে 7 কে বাদ দাও। 8 9 10 11 12 13। সুন্দর করে বসাও। এবার বলো অঙ্ক শেষ? না। সাবধান, এখানে তুমি খেয়াল করে দেখো 8 কে কয়বার মাইনাস, 8 কে তুমি কতবার যোগ করছো? একবার যোগ করছো না? তার মানে হাতে তোমার 1 আছে, সুন্দর করে 1 তুমি বসাই দিবা। কি বলছি বোঝা গেছে? তা আশা করি তোমরা অক্টালটাও তোমাদের কাছে ক্লিয়ার। অক্টালটাও তোমাদের কাছে ক্লিয়ার। ওকে, আমি একটু দেখছি যে তোমরা বুঝতে পারছো কিনা। একটু তোমরা আমাকে কমেন্টসে জানাও তো তোমরা সবকিছু ঠিকঠাক মতো বুঝতে পারছো কিনা। কমেন্ট যদিও আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, কমেন্ট আমি এখান থেকে দেখা যাচ্ছে না। তোমরা একটু আমাকে জানাও যে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা, এবং তোমরা এই অক্টালটাও বুঝতে পেরেছো কিনা। আমরা অক্টাল যদি শেষ হয় তাহলে আমরা ইনশাআল্লাহ হেক্সাডেসিমালে চলে যাব। আজকে আমরা নাম্বার সিস্টেমের A to Z শেষ করব। ঠিক আছে? দেখো একদম সহজ। হেক্সাডেসিমালে কি দিছি বলো? আব্বা আর দাদা, এই দুইটা সংখ্যার বিয়োগ। আব্বা থেকে দাদাকে বিয়োগ করব। এখন এই টাইপের সৃজনশীল মাঝে মধ্যে আসে তোমাদের। দেখো খেয়াল করো, একদম সেম টু সেম নিয়ম। তাহলে প্রথমে লিখি আব্বা, লিখলাম। তারপরে কি বলো? দাদা, লিখলাম, মাইনাস করব। এখন আসো তুমি খেয়াল করে দেখো তো, এ মানে কত? আমরা তো হেক্সাডেসিমালে এ মানে জানি 10, বি মানে জানি 11, সি মানে জানি 12, ডি মানে জানি 13, ই মানে জানি হচ্ছে 14, তাই না? এফ মানে জানি কত বলো? 15। তাহলে উপরেও এ, নিচেও এ থেকে তো মাইনাস গেলে তো শূন্যই থাকে, তো এখানে তো কোনো ঝামেলা নাই, কারণ বিয়োগ করতেছি। এবার তুমি দেখো বি মানে তুমি জানো কত? জানি 11 না? ডি মানে তুমি কত জানো? দেখো ডি মানে তুমি জানো 13। এখন বলো উপরে ছোট সংখ্যা না বড় সংখ্যা? উপরে কিন্তু এখন ছোট সংখ্যা। যেহেতু উপরে ছোট সংখ্যা আছে, তাহলে এটার সাথে আমরা কি যোগ করব বলো? বেসকে যোগ করব। তাহলে বেসকে যোগ করি। দেখো এটার সাথে তুমি বেসকে যোগ করবা। তাহলে দেখো 16 আর 11 যোগ করলে তোমার হচ্ছে কত? 27 হচ্ছে। 16 প্লাস 11 আমরা দরকারে করব, হ্যাঁ 27। তা তুমি খেয়াল করে দেখো, এই 27 থেকে তুমি কি করবা?
হেক্সাডেসিমালের বেসকে একটা মিনিট একটু 16 27 থেকে তুমি ওই যে নিচে 27 থেকে তুমি নিচের এই 13টাকে বাদ দিবা একটু দেখো সরি একটু খেয়াল করে দেখো তাহলে উপরেরটার সাথে যোগ করলে 27 হচ্ছে 27 থেকে তুমি 13কে বাদ দিবা তাহলে 27 মাইনাস 13 যদি তুমি বাদ দাও তাহলে 14 হচ্ছে 14 মানে কি বলো 14 মানে হচ্ছে তোমার ই তাহলে সুন্দর করে তুমি ই বসাবা এবার খেয়াল করে দেখো এই স্টেপের মধ্যে 16 কে কিন্তু তুমি একবার যোগ করছো যেহেতু তুমি 16 কে একবার যোগ করছো তার মানে হাতে এক আছে সেই একটাকে তুমি নিচেরটার সাথে যোগ করে দিবা এ মানে আছে 10 তাহলে নিচে লিখবা কত 11 10 আর 1 11 তাহলে নিচে পাইছে 11 উপরে বি মানে কত বলো তো বি মানেও তো 11 তাহলে 11 থেকে 11 বাদ দিলে কিন্তু শূন্যই চলে আসে শূন্য লিখে দিলাম কারণ এখানে আমরা 16 কে কেন যোগ করি নাই কারণ দেখো উপরে কি উপরে কিন্তু ছোট সংখ্যা ছিল না সমান সংখ্যাই ছিল ছোট সংখ্যা থাকলেই কেবল আমরা উপরেরটার সাথে বেসকে যোগ করতাম তাই তো এবার তুমি বলো এখন কি তুমি এখানে 16 কে যোগ করছো বেসকে যোগ করছো হাতে কি কোনো কিছু আছে নাই এবার তুমি বলো এ মানে কত জানো তুমি 10 ডি মানে কত জানো দেখো তো ডি মানে তুমি জানো 13 তাহলে এখন তুমি খেয়াল করে দেখো তো উপরে ছোট সংখ্যা না বড় সংখ্যা উপরে কিন্তু এখন ছোট সংখ্যা তার মানে এটার সাথে তুমি কতকে যোগ করবা 16 কে যোগ করবা তাহলে 10 আর 16 যোগ করলে কত হয় 26 26 থেকে তোমার 13 বাদ দিলে কত হচ্ছে তোমার 13ই তো হচ্ছে তাই না তাহলে যেহেতু 13 হচ্ছে 13 কি লিখবা না 13 পরিবর্তে ডি লিখবা 13 পরিবর্তে কিন্তু তোমার লিখতে হবে ডি কি বলছো বোঝা গেছে এবার তুমি একটু খেয়াল করে দেখো তো অঙ্ক কি শেষ অঙ্ক কিন্তু শেষ না সাবধান তুমি দেখো এই স্টেপের মধ্যে তুমি 16 কে কয়বার যোগ করছো একবার যোগ করছো তার মানে তোমার হাতে এক আছে সেই একটাকে কিন্তু অবশ্যই তোমার কি করতে হবে এখানে বসাই দিতে হবে কি বলছো বোঝা গেছে ঠিক আছে তাহলে আশা করি তোমরা হেক্সাডেসিমাল বিয়োগও বুঝে ফেলেছো আমি বলছিলাম তোমাদেরকে একটা করাবো আশা করি তোমরা তিনটা ক্লিয়ার হবা তোমরা তিনটা ক্লিয়ারলি পারবা এখন এখানে যদি র্যাডিক্স যুক্ত দিতাম কোনো সমস্যা ছিল না সাজানোর সিস্টেম তো তোমাদের দেখাইছি সেম নিয়মে তোমরা করে ফেলবা ক্লিয়ার তো যোগ এবং বিয়োগ চলে গেল এরপরে তোমাদের এখান থেকে পরিপূরকের একটা ম্যাথ আছে সেগুলো আমরা একটু করাবো কারণ একটু পর আমরা যখন সৃজনশীলে যাব তখন এটা কাজে লাগবে সৃজনশীল আমি সলভ করাই দিব আজকে ঢাকা বোর্ড 2023 সহ তোমাদের লাস্ট ইয়ার যেন 2023 সালের অনেকগুলো বোর্ড কোশ্চেন কিন্তু একটু জটিল কোশ্চেন ছিল একটু ক্রিয়েটিভ কোশ্চেন করছে ওরা তো আমি সেই জিনিসগুলো তোমাদেরকে আজকে সুন্দরভাবে সলভ করাই দিব সুন্দর করে ক্লাসটা উপভোগ করো এবং সুন্দর করে পারলে নোট করে নাও যে তোমাদের কাজে লাগবে এবং আজকে আমি যে কয়টা সৃজনশীল বাছাই করছি এই কয়টা গুলো নাম্বার সিস্টেমে তোমাকে কেউ আটকাতে পারবে না এটা আমি তোমাদেরকে কথা দিতে পারি আমি তোমাদেরকে খুব সুন্দর করে বাকি জিনিসগুলো শেখাই দিচ্ছি আমরা যদিও গত ক্লাসে কিন্তু পরিপূরকের ম্যাথ গুলো শিখেছিলাম আজকে আমরা দেখবো এগুলো সৃজনশীলে কিভাবে আসে আবার নরমালি ডিরেক্ট যদিও কখনো অঙ্ক আসে সেগুলো কিভাবে করব সেই বিষয়গুলো দেখবো তা আশা করি আমরা হেক্সাডেসিমাল তাহলে আমাদের যোগ আর বিয়োগ কিন্তু কমপ্লিট হয়ে গেল এখন আসো আমরা পরিপূরক থেকে একটা অঙ্ক করি গত ক্লাসে যেটা করছিলাম সেরকম একটা অঙ্ক আমরা এখন একটু করব তোমার পরীক্ষা হলে সাধারণত এইরকম ডিরেক্ট অঙ্ক খুব কম দেয় কিন্তু আমি এটা দিছি কেন তুমি তোমার একটু পর যখন সৃজনশীলে যাব সৃজনশীলে তুমি বুঝতে পারবা এবং সৃজনশীল করতে তোমার এটা সহায়তা করবে দেখো সৃজনশীলের মধ্যে যখন পরিপূরকের অঙ্ক আসে তখন তুমি কি করো সাধারণত সৃজনশীলের মধ্যে যখন তুমি পরিপূরকের অঙ্ক পাও তুমি আগে দেখো যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো ডেসিমেলে আছে কিনা ডেসিমেলে না থাকলে তুমি আগে ডেসিমেলে বানায় নাও তারপরে তুমি বড়টাকে কিসে রাখো প্লাসে ছোটটাকে তুমি রাখো মাইনাসে আমরা যদিও পুরো অঙ্কটা করাই দিই তাহলে তোমরা অ্যান্সার কিভাবে করতে হবে সেটা বুঝতে পারবা তারপরে একটু পর আমরা সৃজনশীল সলভের মধ্যেও যাব দেখো তোমাকে যদি ডিরেক্ট কখনো এরকম অঙ্ক দেয় যে 8 বিট রেজিস্টার ব্যবহার করে রেজিস্টারের কথা উল্লেখ করছে 8 বিট রেজিস্টার ব্যবহার করে +25 থেকে -12 এর যোগফল নির্ণয় করো তো পুরো অঙ্কটা আমি করাই দিচ্ছি তারপরে দেখো তোমরা দেখো এটা অন্য কোনো ভাবে দিলেও কিভাবে করতে হবে সেটাও তোমরা পারবা আমাকে এখানে বলছি কি বলো +25 থেকে যোগ করতে বলছে কতকে বলো -12 কে তাহলে এই দুটো কি নিশ্চয়ই ডেসিমাল সংখ্যা তাহলে আমরা দিলাম ওদের কথা অনুযায়ী কিন্তু আমরা সাজাইছি মনে রাখবে পরের লাইনটাই হচ্ছে আসল পরের লাইন যদিও একই লাইন আসবে যেমন তুমি কি করো +25 +25 প্লাসে মাইনাস তো মাইনাসই তার মানে এইটাই তো অ্যান্সার আসবে এখন তুমি খেয়াল করে দেখো এইটুকুর মধ্যে তাকাও দেখো এখানে কি প্লাস আছে প্লাস আর এখানে কি বলো মাইনাস আছে তো তোমাকে গত ক্লাসে আমি শিখাইছিলাম পরিপূরক করার মাইনাসের মানটা বের করার নিয়মটা
যদি দেখে থাকো তাহলে তো ভালো, না দেখলো আবার একটু দেখে নাও। আমি মাইনাসের মান, যেমন আমি তোমাকে বলছিলাম -20 মান বের করো, আমরা তো -20 মান জানি না, আমরা কার মান জানি বলো? +20 মান জানি। এই +20 মান বের করার জন্য আমরা কি করছিলাম? ওই যে একটা কোড লিখছিলাম 1 2 4 8 16, তা 16 আর 4 20, এগুলো কি শূন্য হবে সব? তাহলে 1 0 1 0 0, তারপরে 1 2 3 4 5 6 7 8, 8 বিট বানাইছিলাম। তারপরে এটাকে কি করছিলাম? সুন্দর করে উল্টাইছিলাম। যদিও তোমরা এটা গত ক্লাস করছো, তারপর আমি আবার একটু দেখাচ্ছি বোঝার সুবিধার্থে। তাহলে এখানে আসবে 1 1 0 1 0 1 1 1। আমরা মাইনাসের মান বের করার জন্য দুইটা স্টেপ করতাম, একটা হচ্ছে একের পরিপূরক, যেমন এই স্টেপটার নাম আমরা বলতাম একের পরিপূরক। তারপরে সাথে যোগ করতাম কত? 1, শুধুমাত্র এই দুইটা লাইনের যোগ করতাম। দুইটা একে যোগ করলে হয় 10, 10 এর শূন্য হাতে হচ্ছে 1, আবার দুইটা একে যোগ করলে হয় 10, 10 এর শূন্য হাতে হচ্ছে 1, 0 আর 1 যোগ করলে হয় 1, বাকি 1 0 1 1 1। এটা কার মান বলো? এটা -20 এর মান। তার মানে এভাবে করেই তো মাইনাসের মান বের করতাম। তো তুমি মাইনাসের মান বের করতে পারলে তাহলে তোমার জন্য এটা তো সহজ। তুমি বলো তো এখানে তোমার কার মান বের করতে বলছে? 25 এর মান না? +25 এর মান না? তাহলে +25 এর মান তুমি বের করতে পারবা না? দেখো এখানে কোনটা কোনটা যোগ করলে তোমার 25 হচ্ছে? 16, 16 আর 4 20, 21 22 23 হবে না। 16 আর 8 কত বলো? 17 18 19 20 21 22 23 24, আর এক কত বলো? 25। তার মানে তোমার কোনটা কোনটা লাগতেছে? এইটা এইটা এবং এটা লাগতেছে। বুঝে গেছে? তাহলে তুমি বলো 25 এর মান কত পাইছো তুমি? 1 1 0 0 1, তাই তো? তাহলে তুমি বলো 1 2 3 4 5, এটাকে বলছিলাম যদি 8 বিটে নাও বলতো, এই কথাটা যদি নাও থাকতো, তাও তোমাকে 8 বিট করতে হবে। তো তুমি 8 বিট বানাও, 1 2 3 4 5 6 7 8। এরপর তোমাকে কি করতে হইতো? এটার নাম দিব আমরা, এটার নাম কি বলছিলাম? এটার নাম বলছিলাম প্রকৃত মান, ঠিক আছে? তারপরে এটাকে কি করছিলাম? সুন্দর করে উল্টাইছিলাম, তাই না? তাহলে তুমি খেয়াল করে দেখো, উল্টাই চলো। আচ্ছা এটা উল্টাইছিলাম, তারপরে আমরা কি করছিলাম? একের মানে এক যোগ করে মান বের করছিলাম। এখন তোমরা আমাকে একটু বলবা, এখানে তুমি কোন মানটা পাইছো? প্লাসের মানটা পাইছো না? তো প্লাসের মান পাইলে কি এখানে এই যে যে প্রকৃত মানটা পাইছি, এটা কি উল্টায় এই কাজটা করা লাগবে বলো তো? নিশ্চয়ই এই কাজ করা লাগবে না, কারণ এখানে প্লাসের মানই তোমার চাইছে। মাইনাসের মান চাইলে না, শুধুমাত্র আমরা কি করতাম? মাইনাসের মানটা বের করে পজিটিভ সংখ্যার মান বের করতাম, উল্টাইতাম, দেন এক যোগ করে মান বের করতাম। কাহিনী বুঝছো? তাহলে এখানে কিন্তু +25 বলছে, এই কারণে কিন্তু আমরা এটাকে কি করব না? বিপরীতকরণ করব না। কি বলছে বুঝছো? কি বলছে ক্লিয়ার কিনা বলো? তাহলে আমরা এখানে কি করব না বলো? এখানে আমরা উল্টাবো না। কেন না? কারণ এখানে প্লাসের মানই বের করতে বলছে। কিন্তু দেখো পরেরটা, পরেরটা কি বলো? -12 এর ক্ষেত্রে আমরা যদি -12 এর ক্ষেত্রে করি, -12 এর ক্ষেত্রে তুমি কি -12 এর মান জানো না +12 এর মান জানো? +12 এর মান জানো? তাহলে তুমি বলো 8 আর 4 যোগ করলে কত হয়? 8 আর 4 যোগ করলে 12 হয়, তাহলে এগুলো তো আন্ডা দিয়ে দিবা। তাহলে বলো 1 1 0 0। এই পাশে কয়টা হবে? 1 2 3 4। তাহলে বলো এটাকে আমরা কি বলবো? এইটাকে আমরা বলবো প্রকৃত মান। তারপরে আমরা এটাকে কি করব? সুন্দর করে উল্টাবো। চলো উল্টাই। চলো বলো 1 1 1 1 0 0 1 1। এটাকে আমরা কি বলি বলো? একের পরিপূরক। একের পরিপূরক বললাম। এবার তুমি বলো এটার সাথে যোগ করবা কত? 1 কে যোগ করবা। এবার বলো 1 আর 1 যোগ করলে কত হয়? 10, 10 এর শূন্য আমরা বলছিলাম শুধুমাত্র নিচের দুই লাইন যোগ হবে। এবার বলো 1 আর 1 যোগ করলে 10, 10 এর শূন্য হাতে হচ্ছে 1, আবার 1 আর 1 যোগ করলে 10, 10 এর শূন্য হাতে হচ্ছে 1। আচ্ছা তারপরে আবার বলো 0 আর 1 যোগ করলে কিন্তু 1 হয়, আর বাকিগুলো 0 1 1 1 1, এটা বসে যাবে। এটাই হচ্ছে তোমার -12 এর মান। ক্লিয়ার? এবার তুমি দেখো, আমি এটা একটু মুছে ফেলতেছি, কারণ আমি এরপরে এখন হচ্ছে এই পাশে একটু তুলতেছি। দেখো খেয়াল করো, এখন তুমি বলো তো +25 এর মান আর -12 এর মানকে তোমাকে কি করতে বলছে? যোগ করতে বলছে। তাহলে তুমি লেখো +25 ইকুয়াল টু কত পাইছো তুমি? 0 0 0 1 1 0 0 1। ঠিক আছে? তারপর হচ্ছে তুমি -12 এর মানটা লেখো। -12 এর মান কোনটা? তাহলে এটাকে তো বলছিলাম একের পরিপূরক। এক এক যোগ করার পর যে মান পাই ওটাকে আমরা 2 এর পরিপূরক। এগুলো সুন্দর করে নীলকালি কলম দিয়ে তোমরা মার্কিং করবা। তাহলে আমরা 2 এর পরিপূরক কত পাইছি বলো? এটা মানটা পাইছি 1 1 1 1 0 1 0 0। এই মানটা পাইছি। তা সুন্দর করে দেখো। এবার তুমি বলো এখানে কি করবা? এখানে সবসময় যোগই করবা।
যোগ করো, তাহলে বলো 0 আর 1 যোগ করলে 1, হাতে হচ্ছে কিছু নাই, তার মানে এখানে 0, এখানে 1 নামবে, এখানে 1 নামবে, দুইটা একে যোগ করলে 10, 10 এর শূন্য হাতে হচ্ছে 1, আবারও দুইটা একে যোগ করলে 10, 10 এর শূন্য হাতে হচ্ছে 1, আবারও দুইটা একে যোগ করলে 10, 10 এর শূন্য হাতে হচ্ছে 1, দুইটা একে যোগ করলে কত? 10। তাহলে দেখো, তোমার যখন ফাইনালি আউটপুট পাওয়ার পর তুমি কিন্তু এখানে যে কাজটা করতা সেটা হচ্ছে এই যে যে 8 নাম্বার বিটটাকে এখানে তুমি মার্কিং করে লিখতে, এটাকে বলা হয় চিহ্ন বিট অথবা সাইন বিট বলে এটাকে। চিহ্ন বিট বলে অথবা কি বলে বলো? সাইন বিট। আমি তোমাদের সৃজনশীলের পুরোপুরি একটা অঙ্ক কেমনে করতে হয় বুঝাই দিচ্ছি, কিন্তু ডিরেক্ট এই অঙ্কটা হয়ে গেছে মানে তোমার সৃজনশীলের পুরো শেষ। দেখো, তাহলে এটাকে আমরা কি বলবো বলো? সাইন বিট বলবো। এবং এই যে 9 নাম্বার বিটটাকে বের করলাম, এটাকে আমরা বলবো অতিরিক্ত বিট। কি বলবো বলো তো? অতিরিক্ত বিট। ওকে, এটাকে আমরা বলবো অতিরিক্ত বিট বা ওভারফ্লো বিট। ওভারফ্লো বিট মনে থাকবে? তাহলে তুমি দেখো লাস্টে এরকম করে তোমার একটা লাইন লিখে দিতে হয়। এই যে দেখো 25 থেকে যদি তুমি 12 কে বাদ দাও তাহলে তোমার কত হচ্ছে, দেখো যে মানটা হচ্ছে সেই মানটা তুমি এখানে লিখবা। তাহলে এখানে দেখো এই যে লেখার পর এই মানটাই হচ্ছে তোমার অ্যান্সার। তুমি ফাইনালি আউটপুট কেমনে লিখবা জানো? তুমি দেখো এখানে লাস্টে লিখতে হয়, এখানে চিহ্ন বিট কি আসছে বলো? 0 আসছে। এখানে একটা অবজেক্টিভ তোমাদের প্রায় টাইমে আসে, মনে রাখবা, যদি কোনো অঙ্কের চিহ্ন বিট 0 আসে, মনে রাখবা চিহ্ন বিট 0 মানে সংখ্যাটা আসবে পজিটিভ, চিহ্ন বিট 1 মানে সংখ্যাটা আসবে নেগেটিভ। নোট আকারে লিখে নিবা। চিহ্ন বিট 0 মানে সংখ্যাটা কি আসবে বলো? পজিটিভ। চিহ্ন বিট 1 মানে সংখ্যাটা আসবে কি বলো? নেগেটিভ। তাহলে এখানে চিহ্ন বিট কত আসছে? 0। তার মানে এই সংখ্যাটা কি আসছে দেখো তো? পজিটিভ সংখ্যাই আসছে। বুঝছি? তাহলে দেখো আসলে আমার অঙ্ক হয়েছে কিনা তুমি কেমনে বুঝবা? তুমি দেখো এখানে লাস্ট লাইনে একটা লাইন লিখতে হয় যে এখানে চিহ্ন বিট 0, তাই সংখ্যাটি ধনাত্মক এবং অতিরিক্ত বিট 1 গ্রহণযোগ্য নয়। লাস্ট লাইনে এটা লিখতে হয়। আমরা যদি একটু পর আবার দেখবো পুরোটা। তাহলে এখানে দেখো আসলে অঙ্ক হয়েছে কিনা এটা আমরা কেমনে বুঝবো? তাহলে দেখো 1 2 4 8, দেখো তো 8 আর 4 12 আর একে কত? 13। দেখো শুধুমাত্র 8 এর নিচে 1 আছে, 4 এর নিচে 1 আছে, 1 এর নিচে 1 আছে, তার মানে 8 আর 4 12 আর একে কত? 13। এটার সাথে এটা সম্পূর্ণরূপে মিলে যাবে। মিলে গেলে আমার অঙ্ক হয়েছে। আর যদি না মিলতো তাহলে বুঝতাম যে আমার অঙ্কে কোনো না কোনো ভুল আছে। কাহিনী বুঝতে পারছো? তাহলে সৃজনশীলের লাস্টের দিকে কমেন্টসটা কি করতে হয় যে মনে রাখবা এখানে চিহ্ন বিট 0, তাই সংখ্যাটি ধনাত্মক এবং অতিরিক্ত বিট 1 গ্রহণযোগ্য নয়। ঠিক এভাবে করে করতে হয়। বুঝে গেছে? তা আশা করি তোমরা পুরোপুরি এই অঙ্কটা, এরকম টাইপের অঙ্ক দিলে এখন তোমরা পারবা। এরকম অঙ্ক যদিও ডিরেক্ট কোনো অঙ্ক দেয় না, এটা পরিপূরকে এরকম করে আসে, অথবা কিভাবে আসে আমি একটু পর দেখাবো। যদি তোমাকে আবার সেম যোগের জায়গায় বিয়োগ বলতো তাহলে ক্যালকুলেশন করে, মনে করো এটাও মাইনাস পাইছো, তুমি এটাও মাইনাস পাইছো, তখন তুমি এটাকে কি করতা? পজিটিভ মান বের করতা, উল্টাইতে 1 যোগ করতা, তারপরে যে মান পাইতা ওই মানের সাথে এটাকে কি করতা? যোগ করতা। ওগুলো সিস্টেম একই। তুমি দেখবা চিহ্ন বিট তখন আসবে 1, তখন এখানে আসবে মাইনাস, এরকম করেই আসে। যদিও ডিরেক্ট এরকম অঙ্ক তোমাদেরকে দিবে না, আমি জাস্ট এই অঙ্কটা বুঝাইছি তোমাদের যাতে করে একটু পর সৃজনশীল আমাদের কাজে লাগে। বুঝে গেছে? তা আশা করি তোমরা পরিপূরকের এই কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হইছো। যদি তোমাদের এটা ক্লিয়ার হয়, এখন তোমাদের জন্য এই এই মানে পরিপূরক রিলেটেড অঙ্ক তোমাদের আর কোনো সমস্যা হবে না। আমরা যদি একটু পর বোর্ড কোশ্চেন সলভে যাব, বোর্ড কোশ্চেন সলভের মধ্যে আমি মাত্র 4টা সৃজনশীল বা 5টা সৃজনশীল বাছাই করছি। এই 4টা 5টা সৃজনশীল দেখায় দিলেই তোমরা মোটামুটি নাম্বার সিস্টেমে তোমাকে কেউ আটকাইতে পারবে না। কি বলছি? যত কঠিন কোশ্চেন দেখ তোমরা পারবা, একদম ইজি। আমি জাস্ট কোশ্চেন গুলো ধরাই দিব, তোমরা বাসায় প্র্যাকটিস করবা। সিস্টেম গুলো আমি তোমাদেরকে দেখাই দিব, তোমরা বাসায় প্র্যাকটিস করবা। এবার আসো এই অধ্যায়ের বেশ কিছু টপিক আছে যেটা লাস্টের দিকের অংশ, 3.1 এর লাস্টের দিকের অংশ, যেগুলো তোমরা প্রায় টাইমই স্কিপ করো এবং এগুলো থেকে কিন্তু প্রচুর পরিমাণে অবজেক্টিভ আসবেই তোমার। এই যে এখন যে টপিকটা পড়াবো এখান থেকে কমপক্ষে বোর্ড পরীক্ষা তোমরা কমপক্ষে 3টা কোশ্চেন কমন পাবা, সৃজনশীল প্লাস অবজেক্টিভ মিলে। তার মানে আমরা 3 মার্কস কিন্তু এখান থেকে শিওর করব। এই টপিকটা থেকে কোশ্চেন আসে এবং তোমরা সবসময় এটা স্কিপ করে যাও। আমি এখান থেকে কি কি পড়তে হবে সেই বিষয়গুলো এখন তোমাদেরকে সাথে একটু আলোচনা করব। বিষয়টা হচ্ছে কোড। কোডের মধ্যে আমরা অনেকগুলো কোড জানি, বিসিডি কোড, ইবিসিডি, আইসি কোড, আস্কি কোড, ইউনিকোড। তো সেই বিষয়গুলো সম্পর্কে একটু জানবো যে কোন জিনিসগুলোর মধ্যে তোমাদের কি কি পড়তে হবে, যে বিসিডি কোড থেকে কি পড়বা, ইবিসিডি আইসি কোড থেকে কি পড়বা, এগুলো থেকে অবজেক্টিভ কি আসে। এখন আমি অনেক ক্রিয়েটিভ কিছু দেখাবো তোমাদেরকে। ঠিক আছে? তোমরা সুন্দর, যদি যেটা মনে হবে তোমার কাছে নতুন, তুমি এর আগে কখনোই দেখো নাই, সুন্দর করে সাথে সাথে নোট করে ফেলবা, কারণ এগুলো অনেকেই তোমরা করো নাই, সেই জিনিসগুলো সুন্দর করে করে ফেলবা।
দেখো এখানে আমরা বলছি বিসিডি, কি বলছি বলো? বিসিডি। মনে রাখবা বিসিডি মানে হচ্ছে বাইনারি কোডেড ডেসিমেল। বিসিডির পূর্ণরূপ কি বলো? বাইনারি কোডেড ডেসিমেল। এই যে বলো বিসিডির মানে কি? বাইনারি কোডেড ডেসিমেল। এটাকে আবার ন্যাচারাল বা এনবিসিডিও অনেক সময় বলা হয়, সেটার নামটাই বলছে, এটাকে এনবিসিডিও বলা যায় অথবা বিসিডি। বিসিডির অপর নাম যদি তোমাকে জিজ্ঞেস করে তাহলে আমরা কি বলবো? এনবিসিডি। তাহলে তার মানে ন্যাচারাল বাইনারি ডেসিমেল বলবো আমরা। এই বিসিডি কোড যখনই তোমার কোশ্চেনে আসে তখন তুমি দেখো বিসিডি কোড বললেই বিসিডি কোড হচ্ছে 4 বিটের কোড, মনে রাখবা। এই 4 বিট যখনই বলে তখন আমাদের দেখো 1 to 4 8 এই কোশ্চেনটাই, এইটাই তোমাদের মাথায় সর্বপ্রথম আসে। এটা থেকে একটা অবজেক্টিভ কেমনে আসে? তোমাকে জিজ্ঞেস করবে সব থেকে বহুল ব্যবহৃত বিসিডি কোড কোনটা। কি জিজ্ঞেস করবে? সব থেকে বহুল ব্যবহৃত বিসিডি কোড কোনটা। তাহলে আমরা কাকে বলবো বলো? 8421, মানে 1 to 4 8, এটাকে আমরা 8421 এভাবে বলি, এটা মনে রাখতে সুবিধা হয়। 8421। তাহলে বলো সবচেয়ে বহুল ব্যবহৃত বিসিডি কোড কোনটা? এই যে 8421, এটা। তাহলে তুমি মনে রাখবা এটা হচ্ছে, আমরা কি মনে রাখবো? এটা হচ্ছে আমরা মনে রাখবো সবচেয়ে বহুল ব্যবহৃত। কি মনে রাখবা বলো? সবচেয়ে বহুল ব্যবহৃত। তাহলে সবচেয়ে বহুল ব্যবহৃত বিসিডি কোড কোনটা বলো? 8421। তাহলে এছাড়াও আরো অনেক বিসিডি কোড আছে, এই জিনিসগুলো আমরা কখনোই দেখি নাই বা এই জিনিসগুলো দিয়ে কখনো আমরা অবজেক্টিভ প্র্যাকটিস করি নাই। এগুলো থেকে কিন্তু সৃজনশীল দিতে পারে, এগুলো থেকে অবজেক্টিভ আসতে পারে। তাহলে বিসিডি কোড আরো যে কয়টা আছে আমরা একটু দেখে নেই। মনে রাখবা 7421, আমি একটু সিরিয়ালে বলি। বলো প্রথমটা হচ্ছে 8421, 7421, 5421, এরপর আরেকটা আছে এটাকে বলে 642 XS3। এই যে এখানে XS দিছি না, তার আগে 642 এই জিনিসটাকে লিখে নেবা। এখানে তুমি কি লিখবা বলো? এখানে তুমি লিখবা 642, তারপর হচ্ছে XS3 বলে। এই যে -3 কে এটাকে আমরা কি বলি? XS3। এটা দিয়েও দারুণ একটা অবজেক্টিভ আসে প্রায় সময় বোর্ড পরীক্ষায়, কিন্তু তোমাদের এই ধরনের কোশ্চেন আসতে পারে। এখন একটু দেখো এখান থেকে কোশ্চেন আসবে কিভাবে, একটু দেখে নাও। তোমাকে উপরেরটা দিয়ে যদি তোমাকে বলতো 8 10 এর মান বের করো, তো 10 এর মান বের করার তো সিস্টেম আমরা জানি, এটা হচ্ছে 10 এর মান। উপরে কোড দিয়ে, এটা ছোট বাচ্চাদের কাজ, এটা আসবে না। তো উপরে যদি তোমাকে বলে 9 এর মান বের করো, তাই 9 এর মান বের করতাম আমরা এমনি, তাই না? এটা আসবে না। পরীক্ষা আসবে কি সেটা একটু দেখো, আমি তোমাদেরকে এটা বোঝাই দিচ্ছি। দুঃখিত। এখান থেকে দেখো 7421, তোমাকে পরীক্ষা হলে এরকম একটা কোড দিয়ে দিবে, বলবে এই কোড দিয়ে তোমাকে 8 এর মান বের করতে। তাহলে তুমি দেখো তো 8 এর মান কেমনে? 7 আর 1 8। ওকে ফাইন, ভালো কথা, বের করছি। এবার তোমাকে বললো মনে করো 10 এর মান বের করো, তাহলে বলো 7 8 9 10, তাই না? আচ্ছা এবার যদি তোমাকে আমি বলতাম 7 এর মান বের করো, তাহলে দেখো তো 7 এর মান যদি বের করতে বলতো, 7 এর মান দেখো তো এইরকম কি 7 হয় না? হয়তো। আচ্ছা তুমি বলো তো এভাবেও কি হয় না? তার মানে মনে রাখবা এখানে কিন্তু এই দুইটাই সঠিক। এটা আসবে তোমাদের বহুপদী কোশ্চেনের মধ্যে, বুঝছো? তাহলে দেখো বহুপদী কোশ্চেনের মধ্যে যদি তোমাকে আসে যে এই দুইটাই কিন্তু, যেমন 1 ও 2 1 ও 2 1 2 3 এরকম টাইপের কোশ্চেন আসে না, সেখানে কিন্তু এটা দুইটাই সঠিক, মনে রাখবা। তার মানে 7 এর মান আমরা কি করতে পারি? এভাবেও বের করতে পারি অথবা এভাবেও বের করতে পারি। এটা বুঝতে পারছো মানে তোমার নিচেটা শেষ। দেখো তুমি এখানে কি বলছে 5421, দেখো এটাও শেষ। তাহলে বলো 5 এর মান কিভাবে? দেখো 5 এর মান এভাবেও হয় আবার কি এভাবেও হয়, তাই না? তাহলে এইগুলোই তো তোমাদের পরীক্ষায় আসে। এবার দেখো এখানে বলছে 2421, এই কোডটা যদি তোমাকে বলা হয় যদি 2 এর মান বের করো, এভাবেও 2 এর মান করা যায়, এভাবেও তো কিন্তু 2 এর মান করা যায়। বহুপদী কোশ্চেনে যদি আসে তাহলে এখান থেকে এই টাইপের কোশ্চেন আসতে পারে। আর এক্সেস কোড দিয়ে একটা দারুণ কোশ্চেন আসে, সেটা একটু খেয়াল করে দেখো। আমি এখানে বলছি 642 XS3, এই যে -3 মানে এটাকে বলা হয় এক্সেস। এখন তুমি একটু খেয়াল করে দেখো, তোমাকে বললাম 642 XS3 কোড দিয়ে তোমাকে বললাম 8 এর মান বের করতে। 6 আর 2 কত? 8। এটা কি কাজে লাগবে? লাগবে না। তাহলে এটার নিচে 0, এটার নিচে 0 দাও। তো এটা কার মান বের করলাম বলো? এটা বের করলাম 8 এর মান। ভালো কথা। 10 এর মান বের করতে পারবো না? 6 আর 4 10, এগুলো কি কাজে লাগবে? এগুলো লাগবে না, 0 দিয়ে দাও। তার মানে এটার মান বের করলাম 10। কিন্তু তোমাকে যদি বলতাম 7 এর মান বের করো, তখনই তুমি ঝামেলায় পড়ে যেতা।
সাতের মান বের করার সিস্টেমটা হচ্ছে, খুব মনোযোগ দিব আমরা। 6 আর 4 যোগ করলে কত হয়? 10 হয় না? এটার মানে কি? এক্সেস। এক্সেস মানে এটা মাইনাস বোঝায়। তার মানে 6 আর 4 10 যোগ করে যদি 3 কে মাইনাস করো তাহলে তোমার কত হয় বলো? 7 হয় না? তাহলে তুমি 6 এর নিচে 1 দিবা, 4 এর নিচে 1 দিবা, 3 এর নিচে 1 দিবা। এটা কি তোমার লাগতেছে? লাগতেছে না। তাহলে বলো এটা কার মান বলো? এটাই হচ্ছে তোমার 7 এর মান। বুঝে গেছে? হ্যাঁ, আজকে হয়তো অনেকে এটা নতুন দেখতেছো। বুঝে গেছে? তাহলে তুমি খেয়াল করো, এখন তোমরা বলো তো, তুমি কি 5 এর মান বের করতে পারবা না? কেমনে বের করবো বলো? 6 আর 2 যোগ করলে হয় 8, 8 থেকে 3 বাদ দিলেই হয় কত? 5। তাহলে এটা লাগতেছে না? এটা শেষ। তার মানে এটা হচ্ছে 5 এর মান। যারা নোট করতেছো নোট করে নাও, আর যদি কারো স্ক্রিনশট দরকার স্ক্রিনশট দিয়ে নাও। মোস্ট ইম্পর্টেন্ট, আসতেই পারে পরীক্ষায়। কারণ 2023 সালে কিন্তু অনেক ইউনিক অবজেক্টিভ এরকম থেকে এখান থেকে করছে। ক নাম্বার কোশ্চেনে বাইরের কিছু টপিক আসছে এবং কিছু কিছু বোর্ড একটু জটিল কোশ্চেন করছে। যদিও আজকে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব, একটু পর সৃজনশীল আমরা সলভ করব, এরপর তুমি দেখবা এই 3.1 এর বস হয়ে গেছো তুমি। 3.1 তোমাকে সৃজনশীলে কেউ আটকাইতে পারবে না, আশা করা যায়। তাহলে কাহিনী বুঝতে পারছো? বিসিডি কোড থেকে যদি কোশ্চেন আসে, এইখান থেকেই কোশ্চেন আসবে, এর বাইরে থেকে কোনো কিছু আসবে না আশা করি। ওকে, তাহলে বিসিডি কোড আমাদের গেল। এরপরে দেখো আস্কি। এই আস্কি কোড এখান থেকেও পরীক্ষায় কোশ্চেন আসে। কি কি তোমাদের এখান থেকে জানতে হবে একটু বলে দিচ্ছি। আজকের পূর্ণরূপটা তোমাদের পরীক্ষায় আসে। আজকের পূর্ণরূপ কি বলো? আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। ঠিক আছে? এই আজকে হচ্ছে এটা একটা প্রতিষ্ঠান তোমাকে এটা এই মানদণ্ডটা দেয়, সেটা হচ্ছে এই আনসি। দেখো, আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট। ওকে, তার মানে এটা হচ্ছে তোমার কি বলো, এটা এই প্রতিষ্ঠান দ্বারা এই আজকি কোড গুলো নিয়ন্ত্রণ করা হয়। তোমাকে যদি জিজ্ঞেস করা হয় আজকি কত ধরনের বা কত প্রকার, তাহলে আমরা বলবো আজকি হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে আজকি 7, একটা হচ্ছে আজকি 8। আমি তোমাদেরকে এখানে বুঝিয়ে দিচ্ছি, পরের স্লাইডে তারপরে যাব। আজকি 7 তোমাকে যদি জিজ্ঞেস করা হয় সর্বপ্রথম আজকের স্ট্যান্ডার্ড কত ছিল, তাহলে আজকের স্ট্যান্ডার্ড হচ্ছে কত ছিল বলো? স্ট্যান্ডার্ড ছিল হচ্ছে 7। তার মানে প্রথম আজকি 7 স্ট্যান্ডার্ডেরই ছিল। এখন বর্তমানে আমরা কোনটা ব্যবহার করি? আজকি 8 ব্যবহার করি। বিষয়টা আজকিটা কি একটু বুঝাই দিচ্ছি। এই যে দেখো, তুমি যখন একটা কম্পিউটারকে নির্দেশনা প্রদান করো, কম্পিউটারের মধ্যে মনে করো তুমি লিখছো এ, বুঝো ভালো করে। এখন কম্পিউটারের মধ্যে তুমি কিবোর্ডের মাধ্যমে তুমি লিখছো এ, এখন কম্পিউটার কি এ বোঝে? বোঝে না। সে কি করে? এটাকে বাইনারিতে কনভার্ট করে নেয়। তোমরা দেখবা বই খুললে আজকে কোডের একটা চার্ট আছে, এই চার্ট থেকে অনেকগুলো অবজেক্টিভ আসে। কি কোন ধরনের অবজেক্টিভ আসে আমি বলে দিব যদিও একটু পর। তাহলে এই এ, তুমি মনে রাখবা এর একটা মান আছে, এটা ফিক্সড। এর একটা মান আছে, এটা ফিক্সড। তো মনে করো এরকম একটা, এই যে মানটা লিখছি না, এটাই হচ্ছে এর মান। এটা যদি একটু পর আমি বুঝাবো কেমনে আসছে, কেন এটাই হইলো। তুমি খেয়াল করবা এই এর মানটা এটা যায়। এখন প্রথম প্রথম এটা 8 বিটের ছিল না, এটা এরকম 7 বিটের ছিল। তাহলে প্রথম দিকের এই যে যে চারটা 1 2 3 4, এইটাকে আমরা বলতাম কি জানো? প্রথম দিকে যখন এই 7 বিটের ছিল এটা, তখন এটাকে আমরা বলতাম সাইন বিট। কি বিট বলতাম বলো তো? সাইন বিট। এর পরের তিনটাকে আমরা বলতাম হচ্ছে জোন বিট। কি বিট বলো? জোন বিট বলতাম। তাহলে প্রথম প্রথম আমাদের এই আজকি 7ই ব্যবহার করা হতো। এটা আবিষ্কার করছে হচ্ছে রবার্ট বিমার, 1965 সাল। আমি আবার বলছি, রবার্ট বিমার, বিমার, রবার্ট বিমার, 1965 সাল। ঠিক আছে, এগুলো অবজেক্টিভের জন্য আসে, ইম্পর্টেন্ট, নোট করে নিবে। তাহলে দেখো এই যে যে এর মানটা লেখলা, তুমি কম্পিউটারের কিবোর্ডের মাধ্যমে এ লেখছো, কম্পিউটারের কাছে এই পুরো মানটা যায়। তো প্রথম প্রথম এরকম 8 বিটের ছিল না, প্রথম ছিল এরকম 7 বিটের। পরবর্তীতে তোমার একটা বিট অতিরিক্ত অ্যাড করা হয়, যেটা হচ্ছে আজকি 8, এবং ওই যে অতিরিক্ত বিটটাকে আমরা বলি প্যারিটি বিট। কি বিট বলো তো? প্যারিটি বিট। এই প্যারিটি বিট আবার দুই ধরনের হয়, মনে রাখবা এগুলো খুব ইম্পর্টেন্ট। একটা ইভেন প্যারিটি, একটা হচ্ছে অড প্যারিটি। এগুলো সবসময় তোমরা স্কিপ করে গেছো। ইভেন প্যারিটি আর একটা কি বলো? অড প্যারিটি। ইভেন প্যারিটি মানে কি জানো? ইভেন প্যারিটি মানে জোর। তুমি দেখো এইটার মধ্যে ওয়ানের সংখ্যা কয়টা? এখানে একটা এক আছে, এখানে একটা এক আছে। তো তোমাকে এরকম একটা মান বলে দিয়ে বলবে এটা কি ইভেন প্যারিটি না অড প্যারিটি। যেহেতু এখানে ওয়ানের সংখ্যা দুইটা আছে, তার মানে এটাকে আমরা কি বলবো? ইভেন প্যারিটি বলবো। এখন মনে করো এই জিরোর জায়গায় আমি 1 দিলাম, জিরোর জায়গায় যদি 1 দিই তাহলে এটাকে কি বলবো? ওয়ানের সংখ্যা তাহলে কয়টা হয়? একটা, দুইটা, এবং এখানে যদি একটা 1 থাকতো তাহলে তিনটা হইতো।
তাহলে এটাকে আমরা কি বলতাম বলো তো? অড প্যারিটি বলতাম। বুঝে গেছে? আশা করি তোমাদের আজকে কোড থেকে যে কোশ্চেন গুলো আসে এইটুক থেকে কিন্তু কোশ্চেন আসে। তাহলে বলো, প্রথম 4 বিটটাকে আমরা কি বলবো? সাইন বিট বলবো। পরের 3 বিটটাকে আমরা কি বলবো? জোন বিট। একেবারে শেষের বিটটাকে আমরা বলবো কি বলো? প্যারিটি বিট। এবং প্যারিটি বিট কয় ধরনের যদি জিজ্ঞেস করে তাহলে আমরা বলবো 2 ধরনের, ইভেন প্যারিটি এবং অড প্যারিটি। ক্লিয়ার? ইভেন প্যারিটি এবং কি বলো? অড প্যারিটি। তো ইভেন প্যারিটি, অড প্যারিটি আমরা বিষয়গুলো জানলাম। ওকে ফাইন। এখান থেকে তোমাদের আস্কি কোডের একটা চার্ট তোমাদেরকে বলছিলাম, তোমরা বইটা যদি খোলো, বই খুলে দেখবা আস্কি কোডের একটা চার্ট আছে। এখান থেকে অনেকগুলো অবজেক্টিভ আসে। সেই অবজেক্টিভের জন্য এই যে এর মানটা আমরা এখানে আন্দাজে লিখি নাই, এর মান কত জানো? এর ডেসিমাল ইকুইভ্যালেন্ট হচ্ছে 65। কত বলো? আস্কি কোডের চার্টের মধ্যে দেখবা ডেসিমালের মানটা হচ্ছে 65 দেওয়া। এটা থেকে যদিও তুমি অনেকগুলো অবজেক্টিভের খেলা খেলতে পারো, যদিও সময় পাইলে তাহলে আমরা খেলাগুলো খেলবো, অথবা অবজেক্টিভ সলভের যখন ক্লাসগুলো করব তখন আমরা এই ক্লাসগুলো করে ফেলবো। দেখো এর মানটা তুমি জাস্ট মনে রাখো 65। এখান থেকে তোমার কি কি কোশ্চেন আসে সেটা একটু দেখি চলো। এটা তো আমরা অলরেডি বুঝাই ফেলছি, আজকে 7 বিটের কোড। আজকে 7 বিট মানে 2 টু দি পাওয়ার 7 মানে টোটাল 128টা অদ্বিতীয় ইউনিক ভ্যালু তৈরি করা যায়, যেটা আমরা একটু আগে দেখাইছি। প্রথম হচ্ছে 7 বিটের ছিল। তারপর হচ্ছে আজকে 8 এর কথা বললে যে এটা দিয়ে কতগুলো ইউনিক ভ্যালু তৈরি করা যায়, তাহলে তুমি বলবা 2 টু দি পাওয়ার 8 মানে 256। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্টার্ট দিয়ে নাও, এই কথাটা স্টার্ট দিয়ে নাও, এই কথাটা স্টার্ট দিয়ে নাও, এগুলো পরীক্ষায় আসে। বোঝা গেছে ব্যাপারটা? হ্যাঁ, আজকে থেকে যদি কোশ্চেন আসে এই টাইপের কোশ্চেন আসে। এখন আসো আজকে থেকে আরেকটা কোশ্চেন আসে, সেটা হচ্ছে তোমাকে জিজ্ঞেস করবে, এই যে একটু আগে আমি বললাম না ক্যাপিটাল লেটার A ইকুয়াল টু 65, এটা মনে রাখতে। দেখো তো খেয়াল করো, আমি একটু আগে বলছি না A ইকুয়াল টু 65 মনে রাখতে। তুমি দেখো তো A ইকুয়াল টু 65, এখানে এটাকে যদি কোডটা বসাইতাম 1 2 4 8 16 32 64 128, দেখো তো এই যে এখানে 64 আর এখানে 1, তার মানে এখানে কিন্তু 65 মানই বের করছি। তার মানে অনেক সময় তোমাকে ডিরেক্ট এরকম বলবে যে ক্যাপিটাল লেটার বি এর আস্কি ইকুইভ্যালেন্ট কত, তোমাকে এই মানটা বের করতে বলবে, এই বাইনারি মানটা বের করতে বলবে, তখন তুমি এই কোড থেকে ইজিলি বের করতে পারবা। তাহলে এখান থেকে তুমি মনে রাখবা এর মান হচ্ছে 65, মনে রাখো এর মান জানলে তুমি বাকিগুলো সব করতে পারবা। যেমন তোমাকে যদি আমি বলি, যেমন তোমাকে কোশ্চেন দিলাম ক্যাপিটাল লেটার এ ইকুয়াল টু যদি 65 হয়, স্মল লেটার এ ইকুয়াল টু হোয়াট? এখন তোমরা তো এবিসিডি সবাই পারো, তো এগুলা কেমনে আসে চলো দেখি। তুমি মনে রাখবে এখানে একটা সূত্র আছে, ছোট্ট একটা সূত্র লিখে নাও। তোমাকে যদি বলা হয় ক্যাপিটাল লেটার থেকে স্মল লেটার বের করার জন্য, স্মল লেটার থেকে ক্যাপিটাল লেটার বের করার জন্য, তাহলে ক্যাপিটাল লেটার থেকে স্মল লেটার বের করার সিস্টেম হচ্ছে +32। তার মানে 32 যোগ করবা। স্মল থেকে যখন ক্যাপিটাল লেটার বের করবা তখন -32। তার মানে এটা তুমি নোট আকারে সুন্দর করে লিখে নেবা, এটা থেকে তোমার পরীক্ষায় কোশ্চেন আসবে। ঠিক আছে, তোমাকে বলছে ক্যাপিটাল লেটার থেকে স্মল লেটার বের করতে হলে তুমি কি করবা? +32 করবা। যে মান দেয়া থাকবে, অনেক সময় মান দেওয়া নাও থাকতে পারে, তখন ওই যে এর মান 65, এটা থেকে তুমি ইজিলি বের করতে পারবা। দেখাচ্ছে সিস্টেম কিভাবে করে। স্মল লেটার থেকে ক্যাপিটাল লেটার বের করলে কি বলো? -32। এখন তোমরা একটু এটার দিকে তাকাও, কোশ্চেনটার দিকে তাকাও। কোশ্চেনটার মধ্যে আমরা ক্যাপিটাল থেকে স্মল বানাচ্ছি না? তো এটার সাথে তুমি কত যোগ করবা বলো? ক্যাপিটাল থেকে স্মল বেরানোর সিস্টেম কি বলো? +32 করতে হয় না? তাহলে 32 যোগ করে দাও, তাহলে তো অ্যান্সার চলে আসে। তাহলে বলো আমরা এখানে কত আসতেছে? 97। এই 97 হচ্ছে স্মল লেটার এ এর মান। বোঝা গেছে? হ্যাঁ, তাহলে তোমাকে যদি এরকম দিতাম যে ছোট হাতের ও এর মান যদি 111 হয়, ক্যাপিটাল লেটার ও এর মান কত? ছোট দেখে এটা ছোট দিছি, বড় দেখে এটা বড় দিছি। এখন বলো তুমি কি স্মল লেটার থেকে কি বানাচ্ছ? ক্যাপিটাল লেটার বানাচ্ছ না? তাহলে তুমি +32 করবা না -32 করবা? অবশ্যই এটার সাথে -32 করবা। তাহলে -32 করলে কত আসে একটু দেখি। তাহলে চলো আমরা এখানে বলছে 111 - 32, তাই না? কত? 79। তার মানে এই যে ক্যাপিটাল লেটার মান হচ্ছে কত? 79। বুঝে গেছে? এইভাবে করে কিন্তু অনেক সময় বের করতে বলে। তাহলে আশা করি তোমরা এই টাইপের অঙ্ক পারবা। এখন এইটার থেকে যদি তোমার যদি ডিরেক্ট এরকম দেয় ছোট হাতের জি এর মান কত? দিতেই পারে, কিচ্ছু বললো না, বললো ছোট হাতের জি এর মান। তখন তুমি কি করবা? ওই যে ক্যাপিটাল লেটার এর মান তো জানো, তুমি এ থেকে জি পর্যন্ত যাবা, যে কটা লেটার ওই পর্যন্ত যাওয়ার পর তুমি ক্যাপিটাল লেটার জানলে তো তুমি স্মল লেটারও বের করতে পারবা। সেম নিয়মে তোমরা বের করবা। ঠিক আছে, এগুলার খেলাগুলো তোমরা একটু খেলবা। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাদের পরের ক্লাসে জানাবা, আমরা সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। কি বলছে? ক্লিয়ার? তাহলে আশা করি তোমাদের আজকে কোড থেকে যে কোশ্চেন গুলো আসে সেই বিষয়গুলো আমরা বুঝতে পারছি। এবার আসো,
EBCDIC। এটাকে বলা হয় এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমেল ইনফরমেশন কোড। কি বলা হয় বলো? এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমেল ইনফরমেশন কোড। এটা কত বিটের কোড? এটাও মনে রাখবে, এটা হচ্ছে 8 বিটের কোড। এটা কত বিটের কোড বলো? 8 বিটের কোড। এটা থেকে অনেকগুলো মানে কয়েকটা অবজেক্টিভ আসতে পারে বা একটা অবজেক্টিভ আসে। যদি আসে এটা অনেকে স্কিপ করো, আমি একটু তোমাদেরকে বুঝাই দিচ্ছি। এটা মনে রাখার একটা শর্টকাট টেকনিক আছে, বইয়ের মধ্যে দেখবা তোমরা, এখানে কিছু জিনিস আলোচনা করা আছে। যেমন আমি যদি তোমাদেরকে বলি, এখান থেকে কিছু বিষয় আছে যে জিনিসগুলো তোমরা একটু নোট করে নিতে পারো, আমি তোমাদেরকে একটু লেখাই দিচ্ছি। যেমন তোমাকে এখানে যেটা বলবে, যেমন এ থেকে আই একটু লিখে নিবা, এ থেকে আই, জে থেকে আর, এস থেকে জেড। এটা হচ্ছে 1100। আমি বুঝাই দিচ্ছি একটু পর কেন লিখতেছি, কি জিনিস এগুলা। 0, তারপর হচ্ছে তোমার 0 থেকে 9 পর্যন্ত হচ্ছে এটা 1111। মনে রাখবা তোমাকে এখানে অবজেক্টিভ এভাবে কোশ্চেন করবে যে এইগুলাকে বলা হয় জোন বিট বলে, জোন বিট। দেখো এটা থেকে পরীক্ষায় কোশ্চেন আসে কিভাবে, এ থেকে আয়ের মধ্যে যে কোনো একটা লেটার দিয়ে দিয়ে তোমাকে বলবে এ থেকে আয়ের মধ্যে লেটারের মধ্যে এটা জোন বিট কত। জোন বিট এই 4টা হয় এখানে, হ্যাঁ। তাহলে এইরকম করে জোন বিট বললে এটা আমরা বলবো। আবার যে থেকে আর এর মধ্যে কোন একটা ডিজিট মানে কোন একটা যদি লেটার দিয়ে দেয় বলে এটা জোন বিট কত, তাহলে বলতে হবে এটা। আর এস থেকে জেড মানে এইটা মনে রাখবে। এখন এটা তুমি ভুলে যাবা পরীক্ষার খাতায়, এটাই স্বাভাবিক। তো এটা মনে রাখার জন্য একটু নিনজা টেকনিক অ্যাপ্লাই করবো আমরা। এখানে আমি একটা জিনিস লিখতেছি, এ থেকে আই, জে থেকে আর, এখানে একটা কথা লিখছি আইজ আর। এখানে একটা জিনিস অ্যাপ্লাই করছি আমি, তুমি মনে রাখবা এখানে আমি কি লিখছি দেখো তো, আইজার। কি লিখছি বলো? আইজার। আইজার কে জানো? আমার কোন এক প্রিয় মানুষের নাম, মনে রাখো। তাহলে এ আই কে জানো? এই যে এ আই মনে রাখবা কত, দেখো তো 8 আর 4, এই যে আমরা যদি এখানে 1 2 4 8, 8 আর 4 12 না, তার মানে এটা মনে রাখবা 12। তাহলে এ থেকে আই মানে কত? 12। 12 মানে কি, আমরা যদি 12 বলতাম তাহলে 1101, এটা এটা 00, এটা মনে রাখবা। তাহলে দেখো 8 আর 4 12, প্রথম দুইটা। তাহলে তুমি এ থেকে আই মনে রাখো 12, 12 মনে রাখলেই তো তুমি এটা পারতেছো। জে থেকে আর না, জে থেকে আর মনে রাখো 13। সিজুকা, নবিতার সিজুকা যেটা, সেই সিজুকাকে তুমি এস থেকে জেড এটা মনে রাখো। এস থেকে জেড তুমি মনে রাখবা কত বলো? 14। লেটার গুলো হয়ে গেল। 0 থেকে 9 তুমি মনে রাখবা, এটা মানে হচ্ছে 15। 15 মানে কি সবগুলো 1, বুঝছো কিনা বলো? তাহলে তুমি মনে রাখবা এ থেকে আই, আইজার। এ থেকে আই মানে 12, জে থেকে আর মানে 13, এস থেকে জেড মানে কত? 14। কাহিনী কি ক্লিয়ার না ভেজাল আছে? তোমার এটা থেকে প্রায় টাইমই কোশ্চেন আসে, তোমাকে এটার ভিতর থেকে যে কোনো একটা লেটার দিয়ে বলবে এটার জোন বিট কত। তুমি যদি এটা মনে রাখো তাহলে তোমার হয়ে গেছে। কি বুঝতে বোঝা গেছে? তোমাদের এই জিনিসগুলো সবসময় তোমরা স্কিপ করছো, আজকে তোমাদেরকে পড়াই দিলাম যাতে করে এগুলো থেকে কোশ্চেন আসলো আমরা পারি। আমরা ইনশাল্লাহ এবার যে পরীক্ষা, সামনে যে তোমাদের পরীক্ষা, সেই পরীক্ষাগুলো তো অনেক ভালো করবা এবং এগুলো থেকে কোশ্চেন আসলে ইনশাল্লাহ কুপাই দিব। এবার আসো ইউনিকোড থেকে তোমাদের কি কোশ্চেন আসে। ইউনিকোড থেকে অনেকগুলো কোশ্চেন হতে পারে, যেমন ইউনিকোড হচ্ছে 16 বিটের কোড, মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। তোমাকে যদি জিজ্ঞেস করে যে ইউনিকোড 16 বিটের কোড, তোমাকে এভাবে জিজ্ঞেস করতে পারে বিশ্বের সকল ভাষাকে কোডভুক্ত করতে কোনটা ব্যবহার করা হয়, আমরা বলবো ইউনিকোড। তার মানে এভাবে তুমি লিখে রাখতে পারো বিশ্বের সকল ভাষাকে কোডভুক্ত, বিশ্বের সকল ভাষাকে কোডভুক্ত, বিশ্বের সকল ভাষাকে কোডভুক্ত, কোডভুক্ত করতে ব্যবহার করা হয় কোনটা বলতো? ইউনিকোড ব্যবহার করা হয়। বুঝছো? তার মানে এই যে আমরা বাংলা ভাষা বলি না, তোমাকে জিজ্ঞেস করবে বাংলা ভাষার জন্য কোন কোড ব্যবহার করা হয়, আমরা বলবো ইউনিকোড ব্যবহার করা হয়। এবং ইউনিকোড বিট সংখ্যা কয়টা? 16টা। তার মানে তোমাকে যদি জিজ্ঞেস করা হয় ইউনিকোড দিয়ে টোটাল কতগুলো ইউনিক ভ্যালু বা ইউনিক অ্যাড্রেস তৈরি করা সম্ভব, তাহলে তুমি বলবা 2 টু দি পাওয়ার 16 মানে কয়টা জানো? 65,536। মোস্ট ইম্পর্টেন্ট লাইন, এটা মনে রাখবা, এটা স্টার দিয়ে রাখো, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আসে পরীক্ষায়। এটাও ইম্পর্টেন্ট, বিশ্বের সকল ভাষাকে কোডভুক্ত করতে কোনটা ব্যবহার করা? ইউনিকোড। এটাও কিন্তু তোমাদের সব থেকে বেশি আসে। কি বলছো বুঝছো?
ইউনিকোড থেকে কোশ্চেন আসলে এই জিনিসগুলো আসে। দেখো বিশ্বের সকল ভাষাকে কোডভুক্ত করার পরেও দেখা যায় 65,536টা লেটার নাই। এর জন্য এই যে আমরা সাধারণত তুমি দেখবা ইমোজি ব্যবহার করি না, এই ইমোজি গুলো কিন্তু ইউনিকোডের আওতাভুক্ত। আমাদের সময়কার যেমন এখন তো অ্যান্ড্রয়েডের যুগ, একদম যখন প্রথম দিকে আমরা যখন আমাদের জেনারেশন যখন ফোন চালাইতো তখন তো অ্যান্ড্রয়েড কল্পনা করতে পারতাম না, বাটন ফোন চালানো হইতো, তখন নোকিয়া ফোন ছিল। এখনো নোকিয়া ফোনের মধ্যে তুমি দেখবা যদি মেসেজিং করো, মেসেজিং করার ক্ষেত্রে সেখানে ইমোজি গুলো কিন্তু তুমি এখনো মেসেঞ্জারে যদি যাও, মেসেঞ্জারে গিয়ে দেখো এরকম করে দাও, দুইটা ডট দিয়ে একটা হাইফেন দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দাও, এখনো দেখবা হাসির ইমোজি যাবে। তার মানে নিশ্চয়ই এটার জন্য একটা মান ছিল, এটার জন্য একটা মান ছিল, এটার জন্য একটা মান আছে। ঠিক আছে, তখনকার সময় আমরা হাসির ইমোজি দিতাম এমনে, মন খারাপের ইমোজি দিতাম এমনে, সেন্টি ইমোজি আছে, হাসতে হাসতে কেঁদে দিলাম ইমোজি আছে। এগুলা সব কোনটার আওতাভুক্ত বলো? ইউনিকোডের আওতাভুক্ত। বোঝা গেছে বিষয়টা? তা আশা করি তোমরা ইউনিকোডও বুঝে ফেলেছো। তাহলে আজকে কিন্তু আমরা অনেক জোস কিছু জিনিস শিখলাম, যে অংশগুলো তোমরা পড়ো না সেগুলো থেকে কি টাইপের কোশ্চেন আসতে পারে সেই বিষয়গুলো আমি দেখাই দিলাম। এখন আমরা ঢাকবো সৃজনশীলে। সৃজনশীল দেখো আমি মাত্র কয়েকটা সৃজনশীল বাছাই করছি, তোমাদের এর মধ্যে পরিপূরক থেকে কোশ্চেন আসবেই। আমি এখন যে কোশ্চেনটা করাবো সেটা ঢাকা বোর্ড 2023-এ আসা কোশ্চেন, সেটা তোমাদেরকে ধরাই দিলে ইনশাল্লাহ তোমরা পারবা। ঠিক আছে, সেম ভাবে তোমাদের ব্যতিক্রম সৃজনশীল আসছে কয়েকটা বোর্ডে, সেই বিষয়গুলো জাস্ট আমি তোমাদেরকে ধরাই দিব। আশা করি এরপরে তোমাদের নাম্বার সিস্টেমে কোনো সমস্যা হবে না। এরপরে যদি কোনো প্রকার যে হয় যে এটা বুঝি নাই, যদি এরকম কোনো কিছু হয় অবশ্যই আমাকে নক দিবা, আমি বা আমাকে ওই যে আমাদের ব্ল্যাকবোর্ডে জানাবা বা কমেন্টস করবা, তাহলে আমরা ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে সেই বিষয়গুলো নিয়ে একটু টুকটাক আলোচনা করে দিব। এখন আসো, এই যে কোশ্চেনটা দেওয়া আছে, এই কোশ্চেনটা হচ্ছে ঢাকা বোর্ড 2023-এ আসছে। ঢাকা বোর্ডটা এখানে নাই, ডিবি ঢাকা বোর্ড 2023 মানে লাস্ট ইয়ারে কোশ্চেন আসছে। সাধারণত ঢাকা বোর্ডে সাধারণত সহজ কোশ্চেন হয়, বাট অন্যান্য যে বোর্ডগুলো আছে না, অন্যান্য বোর্ডগুলোর মধ্যে বেশিরভাগ বোর্ডের মধ্যে একটু জটিল কোশ্চেন করছে, একটু পেঁচানো কোশ্চেন করছে। কোন কোন বোর্ড একটু ঝামেলার কোশ্চেন করছে আমরা একটু পর সলভ করব, তার মধ্যে আমরা ঢাকা বোর্ডের কোশ্চেনটা একটু দেখি। দেখো ঢাকা বোর্ডের কোশ্চেনের মধ্যে বলছে রনি এবং জনি এবারে 21-এর বইমেলায় থেকে যথাক্রমে 3, 4, 6 তার মানে এই অক্টাল টাকার বই কিনছে, আর একটা হচ্ছে 3, 4, 6 এখানে এটা কাটা হবে, তুমি মনে রাখবে এই বাইনারি এই টাকাটার বই কিনছে। তার মানে মনে রাখবা রনি এবং জনি বইমেলায় গিয়ে সে অক্টাল টাকার বই কিনছে, আর কি বলো এই বাইনারি টাকার বই কিনছে। এখন তোমার উদ্দীপকের মধ্যে কোন কোন ধরনের প্যাচ দেয় আমি একটু তোমাদেরকে বলে দিচ্ছি। প্যাচের মধ্যে প্রথম প্যাচ দেয়, যেমন উদ্দীপকে বলবে যে আইসিটি শিক্ষক আফিফ স্যার ক্লাসে আসলেন, ক্লাসে আসার পর একটি সংখ্যা লিখলো 101। এই সংখ্যাটা গ নাম্বার কোশ্চেন আমি মনে করো বললাম যে উদ্দীপকের সংখ্যাটিকে তুমি হেক্সাডেসিমালে রূপান্তর করো। এখন তোমরা আমাকে একটু কমেন্টে জানাও তো উদ্দীপকের সংখ্যাটা কোন সংখ্যা, বাইনারি, অক্টাল, ডেসিমেল না হেক্সাডেসিমাল? একটু কমেন্টে জানাও দেখি, আমি কমেন্ট দেখতে পাই কিনা একটু দেখি, যদিও আমার এখানে কমেন্ট শো করছে না। তোমরা আমাকে একটু জানাবা যে এই 101 এটা কিসে দেওয়া আছে, বাইনারিতে দেওয়া আছে, অক্টালে দেওয়া আছে, ডেসিমেলে দেওয়া আছে না হেক্সাডেসিমালে দেওয়া আছে? আমি কমেন্ট দেখতে পাচ্ছি না যদিও। আচ্ছা আমরা একটু বুঝাই দিচ্ছি, দেখো প্রথম প্যাচটা এখানে দিবে। বেশিরভাগ পোলাপান তোমরা কি করবা জানো, এই সংখ্যাটারে তোমরা বাইনারি চিন্তা করবা এবং তুমি কি করবা, আচ্ছা আমি তো শিখাইছি গত ক্লাস তোমরা যারা করছো তোমরা জানো একদম সহজ। যেমন এটা যদি আমি বাইনারি চিন্তা করতাম তাহলে তুমি কি করতা 101 এটা বাইনারি থেকে সুন্দর কি করতা বলো হেক্সাডেসিমালে রূপান্তর করতা। বাইনারি থেকে হেক্সাডেসিমাল মানে মানের নিয়ম, তখন তুমি সুন্দর করে 101 বসাইতা, হেক্সাডেসিমাল বসে তার মানে 4 বিট, তার মানে 1 2 4 8। এবার তুমি একটু চিন্তা করে দেখো এখান থেকে তুমি কি করতা 4 বিট মানে এখানে আরো একটা শূন্য বসায় তারপর এখান থেকে মান বের করতা, তার মানে 0101 তার মানে 4 আর 1 কত বলো 5। এইভাবে করে দিয়ে আসতা, এভাবে করে দিয়ে আসলে কাইটা সুন্দর কিউট করে আন্ডা বসায় দিবে। কারণ কি জানো, তোমার কি এখানে কোনো বেস টেজ বলছেও, উদ্দীপকে কোনো প্রকার বেস বলে দেওয়া আছে নাই, তার মানে এটাকে কিন্তু তুমি বাইনারি ধরতে পারবা না এবং বেশিরভাগ পোলাপান এই জায়গাটাই ভুল করবে, এটা বাইনারি ধরে করে দিয়ে আসবে। বাইনারি ধরে করলে এটা কাটা, এটা মনে রাখবা যেহেতু উদ্দীপকে কোনো কিছু নাই এটাকে ডেসিমাল ধরতে হবে।
বুঝছো ব্যাপারটা? তাহলে এটা কি ডেসিমাল সংখ্যা থেকে তোমাকে হেক্সাডেসিমাল বানাইতে বলছে, তার মানে 101 যদি এটাকে বলা হয় এটা ডেসিমাল সংখ্যা থেকে তোমাকে বের করতে বলছে হেক্সাডেসিমাল। তাহলে হেক্সাডেসিমাল বের করতে বললে ডেসিমাল ফার্স্টে থাকলে আমরা ভাগের নিয়ম জানি, তার মানে এই 101টাকে তুমি কত করবা? 16 দিয়ে ভাগ করবা। মনে রাখবা ভাগের সময় আমরা 10 দিয়ে করব না 16 দিয়ে করব। সেই যুদ্ধের অবসান কিন্তু গত ক্লাসে করানো হয়েছিল, যে তুমি 10 কখনো হয় না মনে রাখবা, তার মানে বিপরীত সাইডে যেটা আছে সেটাই তুমি দেখবা। তাহলে 16 দিয়ে ভাগ করে দেন ভাগের নিয়ম আমরা করে ফেলবো, অ্যান্সার হয়ে যাবে। উদ্দীপকের প্রথম পেজ। আশা করি তোমরা উদ্দীপকের প্রথম পেজ বুঝছো। এবার হচ্ছে আমি তোমাদেরকে যদি উদ্দীপকের সেকেন্ড পেজ নিয়ে একটু কথা বলি। যেমন উদ্দীপক এরপরে তোমাদের আসবে হচ্ছে কি, যেমন ডিরেক্ট এই অঙ্ক ছোট বাচ্চাদের কাজ আসে, অক্টাল দিল একটা বাইনারি দিল, এখন এটাকে যে কোনো কিছুতে রূপান্তর করতে বলে, তাহলে দুটো তোমরা পারবোই, গত ক্লাসেই আমরা করছি। যেমন এই বাইনারি থেকে তোমাকে অক্টাল বলতে পারে, হেক্সাডেসিমাল বলতে পারে, রূপান্তর এটা নিয়ে আমরা আলোচনা করার কিছু নাই, রূপান্তর তুমি পারবা। কিন্তু তুমি যেটাতে ঝামেলা করবা সেটা হচ্ছে এই যে দেখো, গ নাম্বার কি, উদ্দীপকের রনি এবং জনির মোট কত টাকার বই কিনছে। এখন এখানের মধ্যে একটা জিনিস আছে, তুমি যদি যে কোনোটা রূপান্তর করতে বলে তাহলে তো পারি, কিন্তু এরপরে গ নাম্বার কোশ্চেনে তোমাদের বেশিরভাগ সময় কোশ্চেন আসে মোট কত, ভালো না খারাপ, তুলনা করো, এই টাইপের কথা। আমি আবারও বলতেছি, মোট কত, ভালো না খারাপ, তুলনা করো, এই টাইপের কথাবার্তা যদি তোমাকে বলে, তাহলে তুমি চোখ বন্ধ করে উদ্দীপকে যে সংখ্যাগুলোই থাকুক না কেন চোখ বন্ধ করে ডেসিমালে রূপান্তর করে ফেলবা। তার মানে তোমাকে যদি বলে যেমন ও কয় টাকার বই কিনছে, একটা অক্টাল টাকার বই কিনছে, একটা বাইনারি টাকার বই কিনছে, এখন তোমারে বলছে মোট কে বেশি টাকার বই কিনছে, মোট কত টাকার বই কিনছে, তাহলে কি করবা? কে বেশি টাকার বই কিনছে তুমি কেমনে বুঝবা? সুন্দর করে এটাকে ডেসিমালে বানায় ফেলো, এটাকে ডেসিমালে বানায় ফেলো, শেষ অঙ্ক। কাহিনী কি বোঝা গেছে? ডেসিমালে বানায় ফেললে আমার অঙ্ক শেষ। তাহলে মনে রাখবা মোট কত, কে বেশি, ভালো না খারাপ, এই টাইপের কোশ্চেন বললে চোখ বন্ধ করে উদ্দীপকে যাই থাকুক না কেন ডেসিমালে বানায় ফেলবা, শেষ অঙ্ক। তাহলে গ নাম্বারটা যদি আমরা একটু সলভ করার চেষ্টা করি, তাহলে দেখো গ নাম্বারটা কি বলছে বলো, আমাকে যদি বলে 346 এটা দেওয়া আছে কিসে বলো, অক্টালে, বানাইতে হবে ডেসিমেলে। গত ক্লাসে সুন্দর করে করাইছি, অন্য যে কোনো থেকে যখন তুমি ডেসিমেলে রূপান্তর করবা, ডেসিমেল লাস্টে থাকলে কোন নিয়ম, পাওয়ারের নিয়ম, তাহলে পাওয়ারের নিয়ম কিন্তু সুন্দর করে করাইছিলাম। বলো এখানে শুধু পূর্ণাংশই দেওয়া আছে, তার মানে ডান দিক থেকে বাম দিকে 0 1 2, তারপর এমনি করে যাবা, তারপর কি বলো 3 ইনটু সাজানো, সাজানো সিস্টেম তো তোমরা জানোই, এটা তো আর দেখানোর কিছু নাই। আমি জাস্ট কোশ্চেন গুলো ধরাই দিচ্ছি, তোমরা এগুলো সলভ করে তারপরে তোমরা হচ্ছে এই ব্ল্যাক বোর্ডের পেজেও তোমরা এটা দিতে পারো, তাহলে আমি আবার চেক করে দিব তাহলে যে সবারটা ঠিক আছে কিনা। তাহলে আশা করি তোমরা এই যে গ নাম্বার নিয়ে কারো কোনো সমস্যা নাই। তো সেম একইভাবে বাইনারিটাকে যদি বলতাম, এটাও তো সেম নিয়ম, কি বলো 0 1 2 -1 -2 -3 এভাবে করে যাবে, এভাবে করে সেম নিয়ম একদম ডেসিমেল, এই যে মানের নিয়মিত মানে এভাবে করে এই যে আমরা যে পাওয়ারের নিয়মটা করছিলাম সেই নিয়মিত হবে। যেমন এখানে কি আছে বলো 1 0 1 1 0 1 1 0, তাহলে 0 1 2 3 -4 5 6 7, তাহলে এভাবে করে তো যাইতো। আর যদি রেডিক্স যুক্ত থাকতো তাহলে ওই পাশে আমরা কি -1 -2 -3 এভাবে দিতাম। এখানে রেডিক্স যুক্ত কোনো কিছু দেয় নাই, কোনো সমস্যা আছে? ছোট বাচ্চাদের কাজ। কি বলছি বোঝা গেছে? তাহলে বলো আমাদের গ নাম্বারে কোনো সমস্যা আছে কিনা। গ নাম্বারে আশা করি তোমাদের কোনো সমস্যা নাই। গ নাম্বারে যেহেতু সমস্যা নাই, গ নাম্বার এই টাইপের কোশ্চেন আসলে এখন আশা করি পারবো। এরপরে তোমাদের কোশ্চেন ঐতিহাসিক কোশ্চেন, যে তোমাদের এই পার্থক্য, এই যে পরিপূরক, এই পরিপূরক যখন তোমাদেরকে বলে পরিপূরক তোমরা অনেক সময় আটকে যাও। এই যে একটু আগেই তোমাদেরকে করাইছি একদম সেম নিয়ম। তাহলে পরিপূরক তুমি চিনবা কেমনে? তুমি নোট লেখো পরিপূরক চেনার নিনজা টেকনিক। পরিপূরক চেনার নিনজা টেকনিক লেখার পর তুমি লিখবা, প্রথম কথাটা লিখবা 8 বিট রেজিস্টার ব্যবহার করে, 8 বিট রেজিস্টার ব্যবহার করে পরিপূরক করো। প্রথম কথা এরকম থাকবে। দ্বিতীয় কথাটা থাকতে পারে যোগের মাধ্যমে বিয়োগ, যোগের মাধ্যমে বিয়োগ বা বিয়োগের মাধ্যমে যোগ, এটাও থাকতে পারে, মানে যোগের মাধ্যমে বিয়োগই বেশি থাকে, যোগের মাধ্যমে বিয়োগ। তৃতীয়টা থাকতে পারে পার্থক্য নির্ণয়। তোমরা যদি এই তিনটা কথার যে কোনো একটা কথা পাও তাহলে সেটাকে আমরা কি বলবো, আমরা মনে রাখবো এটা পরিপূরকের নিয়ম। কি বলছে বোঝা গেছে? তা যে কোনো একটা যদি তোমরা এই কথা পাও, যেমন দুইটাও থাকতে পারে, তিনটা কথাও থাকতে পারে, বুঝছো? তাহলে মনে রাখবা পার্থক্য নির্ণয় করো, যোগের মাধ্যমে বিয়োগ করো, 8 বিট রেজিস্টার ব্যবহার করে পরিপূরক করো। এই কথাগুলোর মধ্যে যে কোনো একটা কথা পাইলেই মনে রাখবে এটা পরিপূরকের অঙ্ক।
তা পরিপূরকের অঙ্ক হইলে তুমি কি করবা? উদ্দীপকে কোন কোন মানটাকে করতে বলছে আগে এটা খেয়াল করবা, দেখবা এই দুইটার মান ডেসিমেলে দেওয়া আছে কিনা। আমি যেভাবে বলবো সেভাবে করাটাই সব থেকে ইজি। গাইডে বা টেস্ট পেপার যদি তোমরা দেখো সেখানে একটু অন্য নিয়মে করে, ওভাবে করতে গেলে পাগল টাগল হয়ে যেতে পারো। তো তুমি কি করবা, দেখবা যে উদ্দীপকে যে দুইটা মান দেওয়া আছে সেই দুইটা মানকে, যে দুইটা মানকে তোমাকে পার্থক্য নির্ণয় করতে বলছে সেই দুইটা মান ডেসিমেলে দেওয়া আছে কিনা সেটা দেখবা। ঠিক আছে, তাহলে তুমি বলো এই অঙ্কের মধ্যে কি ডেসিমেলে দেওয়া আছে? নাই। তাহলে নিশ্চয়ই তুমি আগে এটাকে ডেসিমেলে বানাবা, অলরেডি তুমি গতে বানাইছো, তাই না? তাহলে অলরেডি তুমি যেহেতু গতে বানাইছো, তাহলে এটা যদি ঘ নাম্বারটা করতাম তাহলে কেমনে করতাম? আশা করি তোমরা এটা লিখে নিছো, স্ক্রিনশট দিয়ে ফেলছো বা নোট করে নিছো। আমি এটা একটু মুছে ফেলতেছি, কারণ এখানে আমি তাহলে তোমাদের পুরো অঙ্কটা একটু দেখাই দিই। ঠিক আছে, যদি একটু আগে করাই ফেলছি, এখন জাস্ট ধরাই দিলে তোমরা পারবা, এরপর এই টাইপের অঙ্ক কখনো সমস্যা হবে না। এখন তার মানে তুমি দেখো এইটা থেকে তুমি আগে কি করবা, ডেসিমেলে বানাবা, এটাকেও ডেসিমেলে বানাবা। যদিও তোমরা পুরো অঙ্কটা করবা, আমি একটু সংক্ষেপে করতেছি, ক্যালকুলেটরের মাধ্যমে করতেছি। যেমন এখানে কি বলছে, এখানে বলছে আমরা যদি বলি ওই যে 346 এটা দেওয়া ছিল অক্টালে, এটা যদি ডেসিমেলে বানাই তাহলে অক্টাল থেকে আমরা যদি ডেসিমেলে বানাই 346, এটাকে যদি ডেসিমেলে বানাই তাহলে আসতেছে 230 ডেসিমেলে আসছে। এবার তুমি দেখো এখানে আসছে কি বলো, বাইনারি আছে, বাইনারি হচ্ছে 101110110 সমান সমান দিয়ে এটাকে যদি আমরা ডেসিমেলে রূপান্তর করি তাহলে এখানে আসছে কত, এখানে আসছে হচ্ছে 182। ওকে, তাহলে 182 এটা বাইনারি মানটা, এটা মনে রেখো, এই যে এটা বাইনারি মান। এখন আসো এই অঙ্কটার মধ্যে বেশিরভাগ পোলাপান ঢাকা বোর্ডের যখন কোশ্চেন হইছে মানে পরীক্ষা দিয়ে আইসাই লাখ লাখ ফোন, কোটি কোটি ফোন আসছে। ফোন আসার পর বলে স্যার এটা কি 230 182, এটা কি 8 বিট হবে না 16 বিট হবে? আমার আশেপাশে সব 16 বিট করে দিয়ে আসছে, শুধু আমি 8 বিট করছি, আমারটা কি ঠিক? এখন বেশিরভাগ পোলাপান এটা 8 বিটের হবে না 16 বিট হবে এটা নিয়ে যুদ্ধ শুরু করছে। এইটা নিয়ে যুদ্ধ করার কোনো কিছু না, আমি এখন বুঝাই দিচ্ছি, আশা করি এরপর আর তোমাদের কখনো ঝামেলা লাগবে না। দেখো তুমি খেয়াল করবা এখানে 230 বলছি না, তো তুমি 230 এর মান তোমাকে যদি বলা হয় আমার বয়সের থেকে তোমার বয়সের পার্থক্য বের করো, তা আমার বয়স নিশ্চয়ই বেশি, তুমি আমার বয়সের আগে কি চিহ্ন দিবা বলো? প্লাস চিহ্ন দিবা না? তোমার বয়সের আগে তুমি কি চিহ্ন দিবা? মাইনাস চিহ্ন দিবা না? তা তোমার বয়সের আগে তুমি যেহেতু পার্থক্য বলছি, তুমি আমার থেকে বড় না ছোট মাইনাস, তাহলে তুমি তো তোমার বয়সের আগে মাইনাস চিহ্ন দিয়ে বের করবা। তা পরিপূরকের সিস্টেমটাই হচ্ছে এটা, তুমি মনে রাখবা আগে ডেসিমেলে বের করবা, ডেসিমেলে বের করার পর দেখবে একটা বড় মান আসবে একটা ছোট মান আসবে, আবার সমান সমান মানও আসতে পারে। টেস্ট পেপারে এরকম টাইপের কোশ্চেন আমি দেখছি, সমান মান আসলেও দেখার বিষয় না, পার্থক্য বলছে, তার মানে তুমি যেটা বড় মান পাইছো সেটাকে তুমি কিসে রাখবা? প্লাসে রাখবা। ঠিক আছে, আর ছোট মানটাকে তুমি কিসে রাখবা বলো? মাইনাসে রাখবা। মাঝখানে অলওয়েজ কি চিহ্ন দিবা? প্লাস চিহ্ন দিবা। বুঝছো? তাহলে দেখো এরপর তোমাকে তোমাকে বলছে 230 এর মান বের করতে। এখন 230 এর মান কিন্তু তুমি বের করতে পারো কিভাবে দেখো, 1 2 4 8 16 32 64 128 পর্যন্ত তোমার কোড লাগবে। এখন 230 এর মান দেখো কোনটা কোনটা যোগ করলে 230, যদিও এগুলা ক্যালকুলেটরে সহজে বের করা যায়, যদিও এটা ক্যালকুলেটরে সহজে বের করা যায়, আমরা হ্যাক্স দিয়ে পরবর্তীতে শিখবো, এখন জাস্ট আমরা নরমালি শিখি। তাহলে দেখো কোনটা কোনটা যোগ করলে 230, আমরা একটু যদি দেখি 230 হচ্ছে কোনটা কোনটা যোগ করলে, দেখো আমরা এটা পাইলাম হচ্ছে 0 1 1, তারপরে হচ্ছে 0 0, তারপরে হচ্ছে 1 1 1। দেখো তুমি 128 64 32 4 2 যদি যোগ করো তাহলে কত হবে? 230 হবে। তা দেখো 1 1 1 0 0 1 1 0, তুমি দেখো তো এখানে কত বিট পর্যন্ত, এই যে 128 পর্যন্ত রাখছে না, দরকার হয়েছে কত পর্যন্ত? 128 পর্যন্ত না? তাহলে এটাকে কেন আমরা 16 বিট বানাবো? 16 বিটে যে যাবেই না, এখানে দেখো 8 নাম্বার বিট পর্যন্ত হয়ে গেছে মানে এটা 8 বিট পর্যন্তই যাব, এটা 16 বিট পর্যন্ত যাবে না। যেমন 128 এর পরের কোডটা কত? 256। যদি তোমাকে এরকম 230 এর জায়গায় বলতো 320, তখন তোমার পরের কোড দরকার হইতো 256 দরকার হইতো, তার মানে তখন তোমার ওটা 8 বিটের বেশি চলে গেলে তখন ওটা 16 বিটে করতে হয়। যদিও এই টাইপের অঙ্ক খুব কম আসে, টেস্ট পরীক্ষাগুলোর মধ্যে আসতে পারে, কিন্তু বোর্ডে এত জটিল কোশ্চেন বা এত বড় কোশ্চেন দেয় না। তাহলে কখন 16 বিট করব? যদি দেখি 128 এর পরবর্তী কোডটা আমার দরকার হয়েছে, যেমন বললো 350,
তো 300 মান বের করতে গেলে তোমার 256টাও লাগবে। তো ওটা দেখো 1 2 3 4 5 6 7 8 9 নাম্বার কোড হইতো। 9 নাম্বার, তার মানে 8 বিটের বেশি কোড চলে গেলেই তখন ওটা 16 বিটে করতে হয়। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে তুমি ওটা কি করতা, তাহলে এটাকে কিন্তু 16 বিট করবো না, এটা 8 বিটই। তার মানে এটাকে কি করলা, প্লাসের মান বের করলা। কি বের করলা, শুধুমাত্র এটাকে প্রকৃত মান বের করবা, তাই না? একটু আগে তো তোমাদের করাইছি, এর জন্য একটু আগের অঙ্কটা পুরোটা করাইছি। তাহলে এখন তুমি দেখো এটাকে কি উল্টে এক যোগ করবা না, কারণ এখানে শুধুমাত্র কি যোগ, কি মান চাইছে বলো, যোগের মান চাইছে, এজন্য যোগের মানটা করে ফেললাম। কিন্তু যদি তোমাকে বলতো -182, তাহলে এই যে -182 ক্ষেত্রে আমরা -182 মান কিন্তু জানি না, আমরা -182 জায়গায় আমরা কার মান জানি বলো, +182 মান। তাহলে +182 মান যদি আমরা বের করি, তাহলে আমরা একটু দেখি 182 থেকে আমরা এটাকে যদি বাইনারিতে রূপান্তর করি, তাহলে দেখো এখানে কত পাচ্ছি, 0 0 1, ও সরি দুঃখিত, আচ্ছা দুঃখিত, এখানে একটু মুছে ফেলি। আচ্ছা এখানে পাচ্ছি হচ্ছে কত বলো, 0 1 1 0 1 1 0 1। কয় বিট, 1 2 3 4 5 6 7 8, 8 বিটই আছে, তার মানে কোনো ঝামেলা নাই। এটাকে বলে প্রকৃত মান। এটাকে উল্টাবো, উল্টানোর পর এক যোগ করব, সেম টু সেম একটু আগের নিয়ম, আশা করি তোমরা ধরে ফেলছো। তারপর আমি একটু দেখাই দিচ্ছি, এটা কি বলো, এটা 0 1 0 0 1 0 0 1, সাথে যোগ করবা কত, 1, যে মান পাবা ওই মানের সাথে এটা যোগ করে দিবা, তাহলে তোমার অ্যান্সার হয়ে যাবে। একটু আগে কিন্তু এর জন্যই পুরো অঙ্কটা তোমাদেরকে করাই দিছিলাম। তাহলে আশা করি তোমরা পরিপূরক আসলেও এখন তোমরা পারবা। লাস্টে ওই লাইনটা লিখবা, এখানে চিহ্ন বিট শূন্য, তাই সংখ্যাটি ধনাত্মক এবং অতিরিক্ত বিট 1 গ্রহণযোগ্য নয়। লাস্টে আবার একটু কমেন্টও বলে দিতে হয় যে এটার থেকে এটার পার্থক্য হচ্ছে এত। যেমন ওই যে লাস্টে একটু আগের অঙ্কের মধ্যে 13 বেরিয়েছিল না, এটার মধ্যে এরকম কোন একটা মান বেরোবে, সেটা বলে দিতে হয় যে এটার মান পাইছো এত। 8 নাম্বার বিট থেকে শুরু করে পুরাটা 9 নাম্বার বিট গ্রহণযোগ্য না, ওটাকে আগেই বাদ দিয়ে দিবা। কাহিনী বুঝতে পারছি? তাহলে আশা করি তোমরা এই সৃজনশীলটা বুঝতে পারছো। ঢাকা বোর্ড 2023 কিন্তু এই ধরনের কোশ্চেনে আসছিল। তার মানে ঢাকা বোর্ডে কঠিন কোশ্চেন করে না, কঠিন কোশ্চেন করে হচ্ছে এই যে খেলা হচ্ছে এগুলোর মধ্যে। এটা একটু পরে করাই, আগে তোমাকে এখানের মধ্যে লেখাগুলো আসে না। আচ্ছা আমি একটু দেখাই দিচ্ছি যদিও। তাহলে এখানের মধ্যে দেখো বাইনারি সংখ্যা, এখানে একটা বলছে বাইনারি সংখ্যা, আমি এটাও ধরাই দিচ্ছি, তারপরে পরের কোশ্চেনটাই যাই। যদিও লেখাটা আসে না, আমি একটু পর লিখে দিচ্ছি ওখানে কি থাকবে। দেখো এখানে একটা বাইনারি সংখ্যা দিচ্ছি, এটা হচ্ছে আমাদের প্রথম, ফার্স্ট কোশ্চেনটা ছিল এরকম, এটা ছিল হচ্ছে সেকেন্ড, এটা ছিল হচ্ছে আমাদের থার্ড, খেয়াল করো। তারপরে কোশ্চেন মার্ক ছিল, এখানে ছিল ফোর্থ, এবং ফিফথে কোনো আরেকটা কোশ্চেন ছিল, তো এই যে এটা চলে আসছে এখানে, একটু উল্টাপাল্টা হয়েছে দুঃখিত। এটা হচ্ছে বলো ফিফথ, এরকম ছিল। এটা ছিল কোশ্চেন। ফার্স্টে একটা বাইনারি মান দেওয়া ছিল, দ্বিতীয় একটা বাইনারি মান দেওয়া ছিল, তৃতীয় একটা বাইনারি মান দেওয়া ছিল, চতুর্থটা ছিল খালি, পঞ্চমে এরকম একটা মান দেওয়া ছিল। এখন তোমাকে আমি ধরাই দিচ্ছি, তুমি পারবা অটোমেটিক। দেখো এটা দেখে কঠিন মনে হচ্ছে, কিন্তু আসলে কঠিন না, ঠিক আছে? তুমি আগে কি করবা জানো, তুমি দেখো এটা থেকে তোমার বলছে উদ্দীপকের পঞ্চম সংখ্যাটি মানে এইটার কথা বলছে, পঞ্চম সংখ্যা মানে কোনটার কথা বলছে, এটার কথা বলছে। এখন এখানে তোমার বোঝার বিষয়, পঞ্চম সংখ্যাটি না, তুমি এখানে চিন্তা করবা না পঞ্চম না। আমি যদি তোমাকে একটু পেজ দিতাম যে চতুর্থ সংখ্যাটা কি, কোশ্চেন মার্ক ছিল না, চতুর্থ সংখ্যাটিকে তোমাকে বের করতে বলো, বা বললাম তোমাকে চতুর্থ সংখ্যাটিকে তুমি অক্টালে করো বা হেক্সাডেসিমালে করো, তখন তুমি প্যারায় পড়ে যাইতা। তখন একটু নিনজা টেকনিক অ্যাপ্লাই করবা, ক্যালকুলেটর হ্যাক্স বা ক্যালকুলেটরের মাধ্যমে তুমি কি করবা, অথবা তুমি নরমালি বের করবা, ডেসিমেলে মান বের করবা, এই মানগুলোকে ডেসিমেলে বের করে ফেলবা, তাহলে তুমি বুঝতে পারবা। যেমন প্রথমে আছে কত বলো তো, 100010, এটা বাইনারি। বাইনারি থেকে যে কোনো ডেসিমাল মান বের করার নিনজা টেকনিক কি জানো, এই যে জাস্ট ওই যে তোমাদের কোড শিখাইছিলাম না, 1 2 4 8 16 32, ওই কোড লিখে ফেলবা। দেখো 1 2 4 8 16 32, দেখো 32 33 34, তার মানে এটার মান পাইছো কত, 34। তারপরটা দেখো কত আছে বলো, 100100, দেখো তো এইটা 2 এর নিচে আছে, কোনটা, ও 4 এর নিচে আছে, আর 32 এর নিচে, তাহলে 32 আর 4 কত বলো, 36। তার মানে দেখো বোঝা যাচ্ছে না এটা কত কত করে বাড়তেছে। এর পরের মানটা থেকে তুমি দেখো 100110, তার মানে তুমি খেয়াল করে দেখো 32 33 34 35 36 37 38, তার মানে বুঝতে পারতেছি এখানে 2 2 করে বাড়তেছে। এই ছোট্টখাট্ট প্যাচ দিলে আমরা আটকে যাই অনেক সময়, এই ছোট্টখাট্ট প্যাচ গুলো এখানে তোমাদেরকে দিবে। তার মানে এখানে বুঝাই যাচ্ছে 2 2 করে বাড়ছে, তার মানে এইটা কত বলতো, এটা হচ্ছে তোমার চতুর্থ স্টেপটা তোমার কত, এখানে 40 এর মান,
হ্যাঁ, তার মানে 40-এর বাইনারি মান তুমি বের করতে পারবে না। 40-এর বাইনারি মান কত বলো? 32 আর 48, এই যে এই মানটা। এখন তোমাকে যদি বলতাম এই চতুর্থ স্টেপের এই মানটাকে তোমাকে অক্টালে, হেক্সাডেসিমালে, বাইনারিতে, যেটা বাইনারি তো দেওয়াই আছে, তোমাকে বললাম অক্টালে বের করো, হেক্সাডেসিমালে বের করো, অন্য কোনোটা রূপান্তর করো, পারবো না? কোনো ব্যাপার বলো? তার মানে তোমাকে খেয়াল করতে হবে, যখন এই টাইপের কোনো অঙ্ক থাকবে তুমি সুন্দর করে নিনজা টেকনিক অ্যাপ্লাই করো, ক্যালকুলেটর আছে ক্যালকুলেটর ব্যবহার করো, ক্যালকুলেটর ব্যবহার করে সুন্দর করে আগে ডেসিমাল মানটা বের করো, তাহলে তুমি বুঝে ফেলবা যে এখানে কি ঘটনা ঘটছে। তো 40-এর মান তো তুমি জানো, এখন তুমি এটাকে যদি তোমাকে বলতাম যে কোনোটা রূপান্তর করতে তুমি পারতা, কোনো ব্যাপারই ছিল না। কি বলছি বোঝা গেছে? তো আশা করি তোমরা এটা বুঝে ফেলছো। এখন তোমাকে গ নাম্বার কোশ্চেন তাহলে এখন তোমরা পারবা। এটাকে তোমাকে গ নাম্বার কোশ্চেনের মধ্যে বলছে সহজ, এই পঞ্চমটাকে, তার মানে 101010 এই মানটাকে অক্টালে বানাইতে বলছে, দশমিকে বানাইতে বলছে, হেক্সাডেসিমালে বানাইতে বলছে। দশমিক মানে ডেসিমেল, তার মানে এগুলোতে রূপান্তর করতে তোমরা পারবা, এটা কোনো ব্যাপারই না। এখন আবার বলছে দুইয়ের পরিপূরক পদ্ধতি, ঘ নম্বরে বলছে দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে উদ্দীপকের চতুর্থ সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যার পার্থক্য নিরূপণ করো। তার চতুর্থ সংখ্যা কত ছিল? 40, আর দ্বিতীয় সংখ্যা ছিল 36। তার মানে এটার বাইনারি মান তো তুমি জানোই, এটার বাইনারি মান কোনটা? এটা একদম সেম টু সেম। তার মানে 40টাকে তুমি কি করবা বলো? প্লাসে রাখবা, 36কে তুমি কি রাখবা? মাইনাসে রাখবা। একদম নিয়ম সেম, সেম সিস্টেম, মাত্রই করছি, কোনো ব্যাপার বলো? হ্যাঁ, তাহলে তুমি এটা কি ডেসিমেল, এটা ডেসিমেল সুন্দর করে একদম যেভাবে শিখাইছি সেভাবে সুন্দর করে তুলে দিয়ে আসবা। আশা করি তোমরা এই অঙ্কটাও বুঝতে পারছো, বুঝে গেছে ব্যাপারটা? তাহলে এইটা যদি তোমরা বুঝতে পারো, কোশ্চেন নাম্বার 3 তেও তোমরা বুঝতে পারবা। যদি এটার মধ্যে কি ছিল আমি বলে দিচ্ছি। এখানে কোশ্চেন ছিল 3 নাম্বার কোশ্চেনটা কই? 3 নাম্বার কোশ্চেনটা হচ্ছে এখানে এরকম একটা কোশ্চেন ছিল। আচ্ছা, 3 নাম্বার কোশ্চেন আমি একটু লিখে দিচ্ছি, এটার মধ্যে কি ছিল আমি দেখাই, আমার কাছে আছে কোশ্চেনটা। কোশ্চেনটা যেহেতু আছে আমি একটু লিখে দিচ্ছি, ওয়েট। হ্যাঁ, একটু ঝামেলা হয়েছে যেহেতু, এটা কোনটা, নিকট যথাক্রমে এত 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 না। ওকে, এই কোশ্চেনটা একটু দারুণ একটা কোশ্চেন ছিল। দেখো এখানে বলছে কি, এ, এটা বলছে বি, এটা বলছে সি, এর নিকট যথাক্রমে বাইনারি টাকার, এটা হচ্ছে বাইনারি টাকা, তারপরে হচ্ছে এটা হচ্ছে 67 এর, এটা ছিল কোনটা, অক্টাল টাকা নাকি, না এটা ছিল ডেসিমেল টাকা, এটা ডেসিমেল এখানে হবে না, এটা ছিল বলো অক্টাল টাকার। হ্যাঁ, আচ্ছা, এখন আমাকে বলছে গ নম্বর বলছে কোনটা কোনটার পার্থক্য, এ এবং বি এর পার্থক্য। এখন গ নাম্বার তো আলোচনার করার কিছু নাই, এতক্ষণ একটু আগে করাইছি তোমাদের এ আর বি এর পার্থক্য। তার মানে এ কোনটা আছে বলো? এ আছে বাইনারিতে, এবং বি আছে কোনটা? বি আছে ডেসিমেলে। তাহলে এটা ডেসিমেলে আছে, এটাকে ডেসিমেলে বানায় ফেলে বড় থেকে ছোটটা সেম নিয়ম করে ফেলবো। তোমার 4 এ 4 দিতে বাধ্য, 3 এ 3 দিতে বাধ্য, 4 নম্বরেও আসে, 3 নম্বরেও আসতে পারে। বুঝে গেছে? তাহলে এটা কিন্তু হয়ে গেল আমার। ঘ নাম্বার কোশ্চেনটাই হচ্ছে আসল খেলা। তোমাকে বলছে এ বি সি এর মধ্যে টাকার পার্থক্য 16 বেসে রূপান্তর পূর্বক ঊর্ধ্বক্রমে দেখাও। কোশ্চেন দেখে ভয় পাচ্ছ? ভয় পাওয়ার কিছু নাই, সহজ জিনিস বুঝিয়ে দিচ্ছি। দেখো তোমাকে বলছে এবিসি এর মধ্যে টাকার পার্থক্য। আচ্ছা, এখন আমি একটু আগে বলছিলাম না যে, বলছিলাম হচ্ছে কি পার্থক্য, যোগের মাধ্যমে বিয়োগ, পরিপূরক, এই টাইপের কথাবার্তা বললেই পরিপূরক করব। আমরা তো এটার মধ্যে পরিপূরক দিছেই, তারপরে যদি মনে করো এটার মধ্যে এই পরিপূরক অঙ্কটা ছিল না, এই পার্থক্য দেখে কি আমরা পরিপূরক করে দিয়ে আসবো? না, মনে রাখবা এখানে কিন্তু তোমাকে পার্থক্য বলার পর আরো কিছু হাবিজাবি কথা বলছে। দেখো 16 বেসে রূপান্তর পূর্বক কথাবার্তাগুলো বলছে, তার মানে তুমি এই পার্থক্য তার মানে পরিপূরক করে দিয়ে আসবা না, সাবধান। তার মানে তোমাকে যদি পার্থক্য, যেমন এই যে যোগের মাধ্যমে বিয়োগ, এরকম করেই বলা থাকবে, কিন্তু এখানে বলছে পার্থক্যটা বের করতে কত বেসে বলো? 16 বেসে। যখন এই টাইপের কোশ্চেন থাকবে 16 বেসে রূপান্তর করবে, মানে রূপান্তর করে তোমাকে বলছে ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও। এটা কি করতে হবে একটু ধরাই দিচ্ছি। যদি তোমাদের দেখো এ, এ কত বলছে আমি একটু করাই দিচ্ছি তোমাদের, আমি সংক্ষেপে করাবো, তোমরা পরে ভেঙে ভেঙে করে নিবা। এ কত বলছে বলো তো? এ বলছে 10010000, এটা দেওয়া ছিল কি বাইনারিতে, তাই না? বি কত ছিল বলো? বি ছিল হচ্ছে 67, এটা ছিল হচ্ছে ডেসিমেলে। সি কত ছিল? সি হচ্ছে 502, এটা ছিল হচ্ছে কি বলো? এটা ছিল হচ্ছে অক্টালে। এখন আমাকে বলো এ বি সি এর পার্থক্য আমরা পরে বের করবো, আগে 16 বেস বানায় ফেলে। 16 বেস যেহেতু রূপান্তর করতে বলছে 16 বেস, তার মানে তুমি কি করবা? বাইনারি থেকে এটাকে কি করবা? হেক্সাডেসিমেলে রূপান্তর করবা, ডেসিমেল থেকে এটাকে কি করবা? হেক্সাডেসিমেলে রূপান্তর করবা, এখানে অক্টাল থেকে কি করবা? হেক্সাডেসিমেলে রূপান্তর করবা।
তুমি পুরো অঙ্ক ভেঙে ভেঙে করবে, আমি তো যদিও সংক্ষেপে দেখাবো এখন। তাহলে আমি যদি তোমাদেরকে বলি যে এই নাম্বারটাকে আমরা একটু হেক্সাডেসিমালে করে দেখি কত আসে, তোমরা ভেঙে ভেঙে করবে, আমি ডিরেক্ট মান বের করতেছি। দেখো এর মানটা কত আছে বলো, এর বাইনারি মানটা দেওয়া আছে হচ্ছে 1001000 সমান সমান দিলাম, এটাকে যদি হেক্সাডেসিমালে রূপান্তর করি পাচ্ছি হচ্ছে 48। হেক্সাডেসিমালে পাইলাম 48, বুঝো ভালো করে, তোমরা ভেঙে ভেঙে করবে, আমি সংক্ষেপে করতেছি। আচ্ছা, এরপরে যদি আমরা 67 এর এটা বের করি, এটা দেওয়া আছে ডেসিমেলে, দেওয়া আছে ডেসিমেলে, দেওয়া আছে কত 67, এটাকে আমরা বের করব হচ্ছে হেক্সাডেসিমেল। তাহলে কত পাচ্ছি বলো, পাচ্ছি হচ্ছে 43 হেক্সাডেসিমেল। এবং পরেরটা দেওয়া আছে অক্টালে, অক্টালে দেওয়া আছে 502। আমি ভেঙে ভেঙে করতেছি, তোমাদের নিয়মগুলো শিখেছি, তোমরা কিন্তু প্রত্যেকটা ভেঙে ভেঙে করবা, আমি সংক্ষেপে করতেছি। তোমরা দেখো 502 কে আমরা যদি এটাকে হেক্সাডেসিমেলে বানাই তাহলে অ্যান্সার আসতেছে হচ্ছে 142 হেক্সাডেসিমেল। এখন তোমরা অনেকেই যে কাজটা করবা, যে ভুলটা তোমরা করবা, দেখো এখানে কিন্তু এই ঊর্ধ্বক্রম মানে হচ্ছে ছোট থেকে বড়। ঊর্ধ্বক্রম মানে কি, ছোট থেকে বড়, তার মানে তোমাকে এখানে এটাকে সাজাইতে বলছে ছোট থেকে বড়। এখন অনেকেই যে কাজটা করবা, এ বি সি এর মধ্যে টাকার পার্থক্য 16 পেয়েছে, ঊর্ধ্বক্রম দেখে তোমরা সুন্দর করে এইটুক বের করার পর তোমার কাছে মনে হবে অঙ্ক শেষ। তুমি তারপরে ঊর্ধ্বক্রম অনুসারে সাজাবা, যেমন সর্বপ্রথম তুমি লিখবা কি বলো, 42 লিখবা, 43 লিখবা, তারপরে তুমি 48 লিখবা, তারপরে তুমি 142 লিখবা, সুন্দর করে এই যে ঊর্ধ্বক্রমে সাজানো দিয়ে আসছো, হয়ে গেছে অঙ্ক। কিন্তু না, মনে রাখবা, যদি এরকম দাও তাহলে কিন্তু ভুল হবে। তোমাকে কিন্তু এখানে একটা কথা বলছে, পার্থক্য নির্ণয় করতে বলছে। পার্থক্য নির্ণয় করতে বলার কারণে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে তোমার এখান থেকে মাইনাস করে তোমাকে দেখাইতে হবে, পার্থক্য বের করতে হবে। তুমি দেখো বড়টা থেকে তুমি ছোটটাকে মাইনাস করতে পারো, এটা থেকে তুমি চাইলে এটাকে মাইনাস করতে পারো। তাহলে আমরা চাইলে লিখতে পারি সি মাইনাস এ। সি এর মধ্যে কত আছে বলো, 142। 142 দেওয়া আছে, 142, খেয়াল করে দেখো। আচ্ছা, 142 দেওয়া আছে, এটা দেওয়া আছে হচ্ছে কিসে বলো, এটা দেওয়া আছে হচ্ছে হেক্সাডেসিমেলে। এটা থেকে এ দেওয়া আছে 48, এই 48 দেওয়া আছে কি বলো, হেক্সাডেসিমেলে। এখন আমরা এখানে যে বিয়োগটা করব এটা কিন্তু হেক্সাডেসিমেল বিয়োগ। তাহলে আসো আমরা এটা হেক্সাডেসিমাল বিয়োগটা একটু করে ফেলি। দেখো হেক্সা বলছে 142 মাইনাস 48, দেখো এখানে পাইছি কিন্তু আমি এফ এ, ঠিক আছে। তারপরে তুমি দেখো এই সি থেকে তুমি কিন্তু চাইলে বড়টা থেকে ছোটটাকেও মাইনাস করতে পারো, তার মানে আমরা বলতে পারি সি মাইনাস বি। তাহলে তোমাকে বলা যায় এখানে তুমি লিখতে পারো সি মাইনাস বি, তার মানে 142, এখানে দেওয়া আছে এটা ডেসিমেলে, তারপরে তুমি মাইনাস করবা কত, 43। এই যে দেখো, তার মানে এখানে পাবা কি বলো, এখানে তুমি হেক্সাডেসিমেলে যদি রূপান্তর করো এটা কিন্তু মাইনাস করতেছো, হ্যাঁ, এটা হেক্সাডেসিমেল ছিল, এটাও হেক্সাডেসিমেল ছিল। তাহলে আমরা যদি 142 হেক্সাডেসিমাল বিয়োগ করতেছো, সাবধান, হেক্সাডেসিমাল বিয়োগ এগুলো শিখাইছে তোমাদের সব এফ এফ, তার মানে এখানে পাইছি এফ এফ। এরপরে তুমি দেখো 43 থেকে 48 কে তুমি বাদ দিতে পারবা না, 48 থেকে 43 কে তুমি বাদ দিতে পারবা। তাহলে তোমাকে লেখা যায় এখানে এভাবে লিখতে পারি এ মাইনাস বি। এ মাইনাস বি মানে হচ্ছে এখানে কত, 48 দেওয়া ছিল, 48 হেক্সাডেসিমালে দেওয়া ছিল, 48 থেকে 43 যদি মাইনাস করি তাহলে এখানে পাচ্ছি 5। এগুলো কিন্তু সব হেক্সাডেসিমেল মান, এগুলো সব হেক্সাডেসিমেল মান। এখন তুমি এটাকে সাজাবা কিভাবে, প্রথমে পাইছি 5, তারপরে পাইছি এফ এ, তারপরে পাইছি এফ এফ। দিস ইজ অ্যান্সার, দিস ইজ অ্যান্সার। তো আশা করি তোমরা এটাও বুঝতে পারছো। এরপরে আর একটা না দুইটা সৃজনশীল আছে, আমি একটু দেখাবো, পানি খেয়ে নেই। আচ্ছা, বলো এইটা বুঝতে এখন কোথাও সমস্যা আছে কিনা, বুঝতে পারছো? এটা কিন্তু তোমাদের কোন বোর্ডে জানে আসছে, বোর্ডটা এখানে লেখা নাই, এটা কিন্তু একটা বোর্ডের কোশ্চেন, 2023 সালের কোশ্চেন এগুলো সব। এবার আসো যশোর বোর্ড 2023, এই কোশ্চেনটাও কিন্তু তোমাদের বোর্ড পরীক্ষায় আসছে, এটা অনেকে পারে নাই এবং খুব মজার অঙ্ক, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমরা কি বলছি, এটা শুধু গ নাম্বারটা ধরাই দিব আমি। এখানে বলছে স্যার আইসিটি ক্লাসে দুইজন ছাত্রকে দুটি দশমিক সংখ্যা লিখতে বলায় একজন ছাত্র বলছে 63 দশমিক দেওয়া আছে, এখানে 70 দশমিক দেওয়া আছে। দশমিক মানে তো ডেসিমাল সংখ্যা।
এখন তখন স্যার বলছে যে স্যার, সে বলছে 0 1 2 3 4, সে এই যে 0 1 2 3 4 দিয়ে নতুন একটা সংখ্যা পদ্ধতি আবিষ্কার করছে। এখন এই যে যেটা বললাম না, এটা ব্যতিক্রম সৃজনশীল এবং অনেক পোলাপান এটা পারে না। আমি বলে দিচ্ছি, তোমরা মনে রাখবা, এই যে আমরা বলছিলাম না সংখ্যা পদ্ধতি কত প্রকার, সংখ্যা পদ্ধতি বলছিলাম 2 প্রকার, পজিশনাল এবং নন পজিশনাল। তারপর আমরা কি শিখছি, আমাদের বইয়ে কি লেখা, যে পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার। কিন্তু এটাও সঠিক কথা না, মনে রাখবা সঠিক কথা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি সাধারণত n প্রকার, n প্রকার। কেন n প্রকার? এই যে দেখো, আমরা তো বাইনারি শিখছি 2, আমরা শিখছি 8, আমরা শিখছি কত, ডেসিমাল 10, হেক্সাডেসিমাল 16। বাইনারির মধ্যে তুমি কত কত জানো, 0 এবং 1। অক্টালের মধ্যে 0 থেকে 7, ডেসিমালের মধ্যে জানো কত, 0 থেকে 9, হেক্সাডেসিমালের মধ্যে জানো তুমি 0 থেকে f। কিন্তু এখানে তুমি দেখো 0 থেকে 1, 0 আর 1, বাইনারি মানে 0 1, তো অক্টাল মানে 0 থেকে 7, ডেসিমাল মানে 0 থেকে 9। তুমি দেখো তো এখানে 0 1 2 3 4 টোটাল কয়টা সংখ্যা, দেখো তো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তার মানে এটা হচ্ছে 0 থেকে 4 এর কথা বলছে। তা 0 থেকে 4 মানে কি, যদি 0 থেকে 1 যদি বাইনারি হয়, 0 থেকে 7 মানে যদি অক্টাল হয়, 0 থেকে 7 টোটাল 8টা সংখ্যা। তো তুমি দেখো তো 0 থেকে 4 কয়টা সংখ্যা, 5টা না? তাহলে তোমার এটা কত ভিত্তিক সংখ্যা বের করতে বলছে, তার মানে তোমাকে এটা বলছে 5 বেসের সংখ্যা। বুঝছো? তোমাকে কোন বেসে বের করতে বলছে বলো, 5 বেসে এখানে বের করতে বলছে। তার মানে তোমাকে এরকম ব্যতিক্রম সৃজনশীল তোমাকে দিতে পারে, অ্যানাদার অন্য কোনো বেস থাকতেই পারে, ভয় পাওয়ার কোনো কিছু নাই। মনে রাখবা, তুমি যখন এরকম টাইপের কোনো কিছু দেখবা, দেখো 0 1 2 3 4, এখানে টোটাল 5টা সংখ্যা, তার মানে তোমাকে 5 ভিত্তিকে রূপান্তর করতে বলছে। তোমাকে দেখো এই কোশ্চেনটাকে তোমাকে বলছে 2fc, এটা দেওয়া আছে হচ্ছে, এটা হচ্ছে সি হবে, দুঃখিত, সি, এটা দেওয়া আছে হেক্সাডেসিমেলে, তুমি বানাবা হচ্ছে 5 ভিত্তিকে। ওয়াও, এখানে তো আটকে যাবা। তোমরা দেখো এইরকম টাইপের অঙ্ক জীবনও করছো? হ্যাঁ, তুমি দেখো এইরকম টাইপের অঙ্ক কিন্তু আমরা করি নাই। এখন তুমি মনে রাখবা, এই যে যেমন হেক্সাডেসিমাল থেকে 5 ভিত্তিক এরকম টাইপের অঙ্ক তুমি করো নাই। এখন তুমি এখানে আটকে যাবা না? তুমি সহজ ভাষায় মনে রাখবা, যেখানে আটকে যাবা, এখানে আটকে গেছো তো না, 5 ভিত্তিক বানাইতে পারবা না, বানানোর কোনো দরকার নাই। তুমি চোখ বন্ধ করে কি করবা জানো, আটকে গেলেই তুমি এটারে ডেসিমাল বানাই ফেলবা, সহজ নিয়ম। তার মানে তুমি এখানে আটকে গেছো, তুমি এটাকে কি করতে পারো, ডেসিমেলে বানায় ফেলতে পারো। যেমন 2fc কে যদি আমরা ডেসিমেলে রূপান্তর করি, তাহলে কত আসবে দেখি, 2fc, এটাকে যদি ডেসিমেলে রূপান্তর করি তাহলে আসতেছে হচ্ছে কত, আমরা তার মানে হচ্ছে 2fc কে আমরা কি করতে পারি, হেক্সাডেসিমাল থেকে যদি ডেসিমেলে বানাই তাহলে বের হচ্ছে 764, ডেসিমেলে বের হলো। এখন এই তুমি এই ডেসিমেল সংখ্যাটাকে তারপরে তুমি 5 ভিত্তিকে কিন্তু বানাইতে পারো। দেখো কিভাবে, তুমি মনে রাখবা ডেসিমাল সংখ্যাকে 5 ভিত্তিকে তুমি বানাবা কিভাবে। তোমাকে বলছিলাম যে কোনো ডেসিমাল সংখ্যা থেকে বাইনারি বের করতে চাইলে, যেমন ডেসিমাল থেকে বাইনারি বের করতে চাইলে তুমি, ডেসিমাল ফার্স্টে আছে, তাহলে ফার্স্টে থাকলে কি ভাগ, তাহলে ভাগ করতে 2 দিয়া, অক্টাল থাকলে 8 দিয়ে, হ্যাঁ, হেক্সা থাকলে 16 দিয়ে। এখন তোমারে বলছে 5 ভিত্তিক, তার মানে তুমি দেখো 7 6 4 কে তুমি কত দিয়ে ভাগ করবা, 5 দিয়ে ভাগ করবা, দ্যাটস ইট। বোঝা গেছে? তাহলে বাইনারি বললে আমরা 2 দিয়ে ভাগ করতাম, অক্টাল বললে 8 দিয়ে, হেক্সা বললে 16 দিয়ে, তাহলে এখানে তোমারে বলছে 5 দিয়ে, 5 ভিত্তিক বলছে তুমি 5 দিয়ে ভাগ করবা। তার মানে এরকম টাইপের যদি কখনো অঙ্ক থাকে, সেটাকে আগে ডেসিমালে কনভার্ট করে নিবা, কনভার্ট করে নিয়ে 5 দিয়ে ভাগ করে ফেলবা, অ্যান্সার চলে আসবে। দেন তো সিস্টেম তোমরা জানোই, এটাতে এটাকে ভাগ করতে হয়, ভাগ করলে যে পূর্ণাংশ পাই সেটা এখানে লিখবা, রেডিক্স যুক্ত সংখ্যাটাকে এটার সাথে গুণ করলে তুমি এই রিমাইন্ডারটাও পেয়ে যাও। সেম নিয়মে তোমরা করে ফেলবা। গত ক্লাসে তো তোমাদের এগুলো করাইছি, তোমরা এগুলো জানো অলরেডি। তা আশা করি এই কোশ্চেনটার এইটার মধ্যেই তোমরা আটকে যেতা। আর গ নাম্বারটা তো কোনো কোশ্চেনই নেই, যোগের মাধ্যমে বের করো উদ্দীপকের দশমিক সংখ্যার দুইটার পার্থক্য, ডেসিমেলে দেওয়াই আছে, কোনো প্যারা নাই, এটারে প্লাসে রাখবা। এটা যদিও প্লাস দিছে, তোমরা এভাবে সাজাবা, কিভাবে দেখো, +70 সাজাবা, তারপর হচ্ছে +63 সাজাবা। এখানে কিন্তু বলছে পার্থক্য, পার্থক্য মানে জানি আমরা মাইনাস, সাজাবা কিভাবে দেখো, তাহলে এখানে +70 রাখবা, প্লাসে মাইনাসে কিন্তু -63, এটা বসানোর পর মাঝখানে পরিপূরক করার সময় মাঝখানে অলওয়েজ প্লাস দিতে হয়। ঠিক আছে, এই লাইনটাকে সাজানোর পরের লাইন তো তোমার একটু আগের নিয়মের অঙ্কের মতো, যেহেতু তোমাকে পার্থক্য বলছে এর জন্য মাইনাসের এই লাইনটা সাজানোর পর পরের এই লাইনটা দিয়ে তারপরে তোমাকে পুরো অঙ্কটা কমপ্লিট করতে হবে।
বুঝে গেছে? তাহলে আশা করি তোমরা কোশ্চেন নাম্বার 4 এটাও কিন্তু 2023 সালের কোশ্চেন। যেগুলো আলোচনা করতেছি 2023 সালের কোশ্চেন আলোচনা করতেছি। বোর্ডে কিন্তু এই টাইপের কঠিন কঠিন জটিল জটিল অবজেক্টিভ সৃজনশীল গুলো তোমাদেরকে দিছে। তাহলে এটা আমাদের হয়ে গেল। আশা করি তোমাদের এটা হয়ে গেলে এটাও কোনো ব্যাপারই না। এটা একটু একটু ট্রিক্স খাটাতে হবে। একটু ট্রিক্স খাটাতে হবে। ক্যালকুলেটর হ্যাক্স এর মধ্যে যদি যাই, ক্যালকুলেটর হ্যাক্স এর মধ্যে তোমাদের নরমালি যে কোনো অঙ্ককে তুমি বানাইতে পারবা। কিভাবে তোমাদের এগুলো দেখাবো না, আমি একটা ভিডিও দরকারে দিব রে, বা দেখি কিভাবে করা যায়। তো তোমরা আশা করি অনেকেই জানো ক্যালকুলেটর কিভাবে করে। যেমন এখানে তোমার একটা অঙ্ক দিছে, এই অঙ্কটার জন্য তোমার ক্যালকুলেটরের হ্যাক্স একটু হেল্প নিতে হবে সহজে করার জন্য। এছাড়া আরো জটিল ভাবেও করা যায়, কিন্তু আমরা সহজ ভাবে করব। দেখো এখানে এক্স ইকুয়াল টু কি বলছে বলো। এক্স ইকুয়াল টু বলছে 123, এটা দেওয়া আছে এন। খেয়াল করো কি দেওয়া আছে, এন। এখন এন যেহেতু দেওয়া আছে আর এটা দেওয়া আছে y16। আচ্ছা ভালো করে দেখো, এর আগে আমরা এখানে দেখছি বাইনারি 2, 8, মানে 10 বা 16 যে কোনো কিছু দেওয়া ছিল, কিন্তু এখন তো দেওয়া আছে n। n মানে কি, প্যারায় পড়ছো না, তার মানে ঝামেলা আছে। এখন তোমাকে কিন্তু এখানে আবার একটু হিন্টস দিয়ে দিছে। হিন্টসটা কি, এখানে তোমারে বলেও দিছে যে 83 বের করতে। 83 বের করতে বলছে, এটা ডেসিমাল বলে দেওয়া আছে। এবং এখানে তোমার একটু হিন্টস দিছে, যে অ্যানসারটা বেরোবে সেই অ্যানসারটা বেরোবে 1 2 3 এবং সেটাই হবে n এর মানটা। মানে সেটা তুমি বুঝতে পারবা যে কোন সংখ্যা পদ্ধতিতে। তাহলে এগুলা করার জন্য আমরা তো জানি কিভাবে করতে হয়। নরমালি তোমার এই ধরনের ক্যালকুলেটরের মধ্যে আমরা মোড বাটনে যাব। মোড বাটনে যাওয়ার পর এই ডিজিটাল ক্যালকুলেটর যদি হয় তাহলে এখানে বেস n লেখা থাকবে। আর যদি তোমার এমএস ক্যালকুলেটর হয়, মোড বাটন দুইবার ক্লিক করবা, তারপর বেসে যাবা। যেমন এখানে বেস আছে 4 এ, আমি 4 এ ক্লিক করলাম। 4 এ ক্লিক করলে তোমার আসে ডেসিমাল ফরম্যাটে। ডেসিমাল ফরম্যাট করবা না, তুমি যে অঙ্কটা করবা, যেমন এখানে ডেসিমাল থেকে তুমি বানাবা, মনে রাখবা যেটা থেকে বানাবা আগে দেখো এই যে বাবু যে সুইচগুলো আছে, বাবু সুইচগুলোর নিচে সুইচের উপরই এই উপরে লেখা আছে অক্টাল, ডেসিমেল, বাইনারি, হেক্সাডেসিমেল সব লেখা আছে। তার মানে মনে করো তুমি এটা অক্টাল থেকে বানাবা, ডেসিমাল থেকে বানাবা, কি থেকে বানাবা আগে ওটা খেয়াল করবা। যেমন এটা কি ডেসিমাল থেকে বানাচ্ছি, আগে ডিইসি বাটনে ক্লিক করে নিবা। ডিইসি বাটনে ক্লিক করার পর যে সংখ্যাটা আছে ওই সংখ্যাটা সুন্দর করে লিখবা। লেখার পর সমান সমান বাটন ক্লিক করবা। সমান সমান বাটন ক্লিক করার পর এবার আসো এটার মধ্যে একটু যাই। এখানে দেখো 1 2 3 বলছে। 1 2 3, 2 3 কি বাইনারিতে হতে পারে? সমান সমান ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে, কারণ আমরা এখন কনভার্ট করে দেখবো যে কোনটার সাথে মিলে। তুমি দেখো 1 2 3 কি বাইনারিতে হতে পারে? না। তাহলে তুমি এটাকে কি করবা, বাইনারিতে হতে পারে না, আমরা বাইনারিতে ক্লিক করলাম। বাইনারিতে ক্লিক করলে এরকম টাইপের মান আসছে। এখন এই টাইপের মান মানে 101 হাবিজাবি এরকম টাইপের মান আসছে, এই মানের সাথে তো এটা মিলে নাই। এখন তুমি এটা হেক্সাডেসিমাল বাটনে ক্লিক করে দেখো। হেক্সাডেসিমাল বাটনে ক্লিক করলে তোমার আসছে 53। 53 কিন্তু এটার সাথে মিলে নাই। কিন্তু তুমি দেখো অক্টাল বাটনে ক্লিক করো। অক্টাল বাটনে ক্লিক করলে কিন্তু তোমার 1 2 3 এই মানটাই আসছে। দেখো 1 2 3 মানটাই যদি আসে, তাহলে তুমি মনে রাখবা এই 1 2 3 কিসে ক্লিক করে তুমি পাইছো, অক্টালে। তার মানে বুঝতে হবে এটা তোমার অক্টালে দেওয়া আছে। তার মানে তুমি আগে সুন্দর করে ব্যাখ্যা দিবা যে 1 2 3 এটা অক্টাল সংখ্যা পদ্ধতিতে সম্ভব। সম্ভব হলেই তারপরে তুমি কি করবা, সুন্দর করে এইটা থেকে তুমি এটাকে অক্টালে বানায় দিয়ে আসবা, দেখবে অ্যান্সার মিলে গেছে। তার মানে তুমি এই ডেসিমালটাকে তুমি এখন কিসে বানাবা বলো, অক্টালে বানাবা। ঠিক আছে, ডেসিমাল থেকে n এর মান কত হবে বলছে, তো n এর মান, n এর জায়গায় তুমি কি দিবা 8, এই অক্টালে করে দিয়ে আসবে, অ্যান্সার হয়ে যাবে। বুঝে গেছে? তো আশা করি তোমরা আজকে যে সৃজনশীল গুলো আমি করাইছি এগুলো সব 2023 সালের এক্সক্লুসিভ সাজেশন, মানে সৃজনশীল। এইগুলো যদি তুমি পারো, এগুলো পারলে তোমার কাছে এখন তুমি টেস্ট পেপার যদি তোমার সামনে থাকে, বা তোমার সামনে যদি গাইড থাকে, বা কোনো যে কোনো থাকলে তুমি সুন্দর লটারি খেলবা, বুঝছো? 3.1 এ যাবা, পৃষ্ঠা উল্টাবা, যেটা দেখবা ওটাই তুমি পারবা। কোনো ব্যাপার নাই, যে আজকের ক্লাস করো যারা ভালোভাবে করছো। কি বলছি বোঝা গেছে? তো আশা করি তোমরা আজকের ক্লাসটা উপভোগ করছো। তোমাদের যদি ক্লাস ভাল লাগে অবশ্যই তোমরা যারা যারা দেখতেছো শেয়ার করতে ভুলবা না। মেনশন কিন্তু বেশি বেশি করে দিবা, তাহলে আমাদের কষ্টগুলো সার্থক হবে। যে কোনো কিছু তোমাদের নতুন করে শেখাতে পারতেছি, ভাল লাগবে। তোমাদের নতুন কিছু শেখাতে পারতেছি, এটা ভাল লাগবে, আমার ভাল লাগবে। এবং তোমরাও তোমাদের ফ্রেন্ড সার্কেলদের সাথে যখন এটা শেয়ার করবা, তখন তারাও কিন্তু দেখে এটা থেকে উপকৃত হতে পারবে। সো ব্ল্যাকবোর্ডের নতুন কোনো এপিসোডে বা পরবর্তী লাইভ ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো এবং আমার জন্য দোয়া করো, আমি যেন সুস্থ থাকি এবং তোমাদের এইরকম সুন্দর সুন্দর ক্লাসগুলো নিতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।
আচ্ছা, আরেকটা কথা বলতে ভুলে গেছি, যেটা হচ্ছে ই মডেল টেস্ট। এই যে আজকে যে টপিক গুলো পড়ালাম, এখন আশা করি 3.1 এর অবজেক্টিভ তোমরা অনেকগুলো কভার হয়ে গেছে, সৃজনশীলও তোমরা পারবা। ই মডেল টেস্টটা তোমরা আশা করি দিয়ে ফেলবা। ই মডেল টেস্টের ওয়েবসাইটের ঠিকানা তো তোমরা জানোই, www.emodeltest.com। এইটার মধ্যে তোমরা ঢুকে তারপর সুন্দর করে তোমরা কিন্তু পরীক্ষাটা দিতে পারবা। সো আর যারা যারা নতুন আমাদের এই কোর্সে এখনো এনরোল করো নাই, তারা কিন্তু অবশ্যই এনরোল করে ফেলো, এবং দেখবে এরকম করে সুন্দর সুন্দর করে তোমাদের সৃজনশীলকে সবগুলোকে সুন্দরভাবে করিয়ে তারপর তোমাদের পরীক্ষার জন্য সর্বোচ্চ সেরা মানের প্রস্তুতি কিন্তু আমরা নিব। সো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, ভালো থেকো সবাই। আচ্ছা আচ্ছা, যারা জুমে আছো তারা একটু থাকো, তাদের দেখি কোনো কোশ্চেন আছে কিনা। আমি চেষ্টা করছি একদম ধরে ধরে বাচ্চাদের মতো করাইতে, তারপরও সমস্যা থাকতেই পারে, সেটা তোমরা অবশ্যই আমাকে একটু জানাও।